ওকে, সো সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের টক শোতে। তো প্রতি পর্বের মতো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা থেকে ডুয়েট অ্যাডমিশন পর্যন্ত যে পুরো জার্নিটা, সেই জার্নি নিয়ে আমরা আজকে খুবই ইলাবোরেটলি কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন দুইজন খুব স্পেশাল গেস্ট। একজন রয়েছেন এস এম নূর প্রান্ত ভাইয়া, এবং তিনি হচ্ছেন কি বর্তমানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব রয়েছেন ডুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টের। খুবই ডাইনামিক একজন পার্সন। তো ভাইয়াকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানে। এছাড়াও আমাদের না আসলে না আমি আমি এবার তো এখনো রেজাল্ট দেয়নি, আমি এখনো সিআর হিসেবে নির্বাচিত হইনি, এটা আগের একটা ট্যাগ। তো আচ্ছা আচ্ছা, এছাড়া আমাদের সাথে আরো একজন রয়েছে, সে হচ্ছে মোর্শেদ সিদ্দিকী। সে হচ্ছে 2019-20 ডুয়েট ভর্তি পরীক্ষায় ত্রিপলি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে পুরো কি বলে 120 জনের মধ্যে। তো মোর্শেদকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা মোর্শেদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ স্বাগত জানানোর জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলে রাখি, আসলে আমাদের বর্তমান সময়টা খুবই একটা আনএক্সপেক্টেড একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের যারা যারা ডুয়েটে চান্স পেয়েছে তাদের হচ্ছে গিয়ে ডুয়েটে একটি অন্যরকম পরিবেশে, নতুন পরিবেশে বেশি করে কি বলে ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু ডো টু কোভিড-19 প্যান্ডামিক আমরা সবাই হচ্ছে আমাদের ঘরে অবস্থান করতে হচ্ছে। কিন্তু এই সময়ে সবচেয়ে বাজে সমস্যা হচ্ছে যারা হচ্ছে ডুয়েট ভর্তি পরীক্ষায় ভর্তি যুদ্ধের জন্য যারা প্রস্তুতি নিচ্ছিল, তাদের কোচিং গুলো এখন খুবই একদমই বন্ধ হয়ে আছে। তো অনেকের ধারণা ভর্তি কার্যক্রমের কি হবে, কিভাবে পড়াশোনা করব, কিভাবে প্রস্তুতি নিব, তো এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো শুরুতে চলে যাচ্ছে আমাদের এস এম নূর প্রান্ত ভাইয়ার কাছে। তো প্রান্ত ভাইয়া, প্রথমে আজকে আপনাকে দিয়ে শুরু করবো। সেটা হচ্ছে প্রান্ত ভাই, আপনি হচ্ছে ভার্সিটিতে সিআর হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং হচ্ছে আপনি সাথে বিভিন্ন ধরনের ক্লাবে আপনি যুক্ত। রোবোটিক্স বলি, আইএলটিএস বলি, ইনোভেশন সোসাইটির মতো একটা ক্লাব আপনি নিজে কি বলে একদম ফাউন্ডার হিসেবে রয়েছেন। রোবোম্যাক্স, এত সব বিষয় আসলে কিভাবে মেনটেন করেন, যদি সেই দিকটা থেকে আমরা আজকে শুরু করি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে এবং যারা লাইভটি দেখছেন তাদের সকলকে সালাম দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আমি বক্তব্য শুরু করার আগে মোর্শেদকে কংগ্রেচুলেশন দিব। সে যেহেতু এবার এই হাড্ডাহাড্ডি লড়াই, একটা যুদ্ধই বলবো আমি, আমরা সবাই যেটা অতিক্রম করেছি সেই যুদ্ধে সে প্রথম স্থান অধিকার করেছে, সেজন্য তাকে অশেষ ধন্যবাদ। এবং ধন্যবাদের উপর আবার ধন্যবাদ দিব, সে আবার আমি যে পলিটেকনিক থেকে পড়াশোনা করেছি সেও সেই পলিটেকনিকের ছাত্র, সে এট এ টাইম আমার পলিটেকনিকের নাম উজ্জ্বল করেছে, সেজন্য তাকে ডাবল ধন্যবাদ। আচ্ছা, এখন কথায় আসছি, আপনি তো আমাকে একসাথে অনেকগুলো টাইটেল জুড়ে দিলেন, অনেক ডাইনামিক কাজ করছি। আসলে আমি বিষয়টা ওভাবে দেখি না, আমি চিন্তা করি একটা কথা আছে না, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আমি আসলে সবখান থেকেই শিখার চেষ্টা করি, এবং আমি যখন যে কাজটা করি আমি চিন্তা করি যে আমি ওটাই করছি আর কি। আমি যখন ক্লাসে কাজ করি আমি তখন স্টুডেন্ট হিসেবে কাজ করি, আমি যখন রোবোটিক্স ক্লাবে কাজ করি আমি তখন রোবোটিক্স নিয়ে কাজ করি। তো এট এ টাইম একটা বিষয় নিয়েই ভাবতে পছন্দ করি আর কি। তো এট এ টাইম একটা বিষয় নিয়ে ভাবার মধ্যে আসলে অনেক লাভ আছে, যেটা আসলে ডুয়েট এডমিশনে যারা আছে তাদেরকে আমি মনে করি অনেক অনুপ্রেরণা যোগাবে। যেমন তারা বাসায় বসে আছে এখন, অনেকের সাথে আমার পার্সোনালি কথা হয়, আমাকে ময়মনসিংহ পলিটেকনিক থেকে, টাঙ্গাইল পলিটেকনিক থেকে কিছু ছাত্র তারা ফোন দিয়েছিল। তাদের কথা হচ্ছে এই বন্ধটাকে তারা একটা নেগেটিভ পয়েন্ট হিসাবে দেখছে আর কি। তো আমি বলবো এই যে বন্ধ, এটাকে যদি তুমি নেগেটিভ ভাবে দেখো তাহলে অবশ্যই নেগেটিভ, আর যদি পজিটিভ ভাবে দেখো তাহলে এর চেয়ে ভালো সুযোগ আর নাই। যারা ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য 3 মাস সময় পাচ্ছিল তাদের অলরেডি 5 মান্থস প্লাস হয়ে গেছে। তাহলে যে সুযোগ নেওয়ার সে কিন্তু ঠিকই নিয়ে ফেলবে, কিন্তু তুমি যদি অলস হয়ে বসে থাকো তাহলে তার ফলাফল কিন্তু তোমাকেই দিতে হবে আর কি। তো আমি সেজন্য বলবো সবসময় একটা বিষয়ের প্রতি ফোকাস থাকলে আসলে বাহির থেকে মানুষ হয়তো ডাইনামিক মনে করবে, আসলে নিজের ভিতরে সিম্পল একজনই মানুষ, একটাই কাজ। যদি এট এ টাইম একটা ফোকাসে
কাজগুলো করা যায় আর কি, এটাই বল। ওকে, খুব সুন্দর একটি মানে উত্তর দিয়েছেন। তো আমি একটু এই সময় আসলে আমার মাথায় আহ, একটা প্রশ্ন খুব বেশি ঘুরপাক খাচ্ছে, আমি করেই ফেলি। সেটা হচ্ছে যেহেতু ভাইয়া যখন ভার্সিটিতে ছিলেন, তো তখন তো অনেক ব্যস্ত একটা সময় পার করেছেন, কিন্তু এখন তো বাড়িতে মোটামুটি লকডাউনের মতো একটা অবস্থা। তো এখন এইরকম একটা ব্যস্ত মানুষ কিভাবে সময় পার করছেন আসলে, এটা যদি একটু জিজ্ঞেস করি। আচ্ছা, প্রান্ত আসলে ভাইয়া। এখন এখন ব্যস্ততা বলতে এখন আমি জি বলতে জি। গেলে আরো বেশি ব্যস্ত স্বাভাবিকের চাইতে। আমি সবসময় চিন্তা করি দিনটা আরো কয়েক ঘন্টা যদি বেশি হয় তাহলে হয়তো ভালো হতো। এখন Wow. ব্যস্ততা বলতে ঠিক যাদেরকে নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম, ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশন যারা নিচ্ছে অথবা যারা ডিপ্লোমাতে আছে নিবে, তাদেরকে নিয়ে কাজ করছি। আমি অনলাইনে আমাদের একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে, ফ্রি এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেটা নাম হচ্ছে বিদ্যালয়। ইউটিউবে আমাদের একটা বিদ্যালয়। চ্যানেল আছে। Yes. তো আমরা চেষ্টা করছি এই লকডাউনে মোটামুটি আমি কয়েকটা পলিটেকনিক ইনস্টিটিউটের খবর নিলাম, দেখলাম যে তাদের অনলাইন কার্যক্রম শিক্ষা মোটামুটি কোনো মতে চলছে, হয়তো কোথাও চলছেও না, সরকারি ওভাবে আদেশ নাই যে। তো আমরা চেষ্টা করছি যারা অলরেডি ডিপ্লোমা পড়াশোনা করছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছে, অথবা যারা এখন এডমিশনে এসে আবার বাসায় ফেরত চলে গেছে, তাদের জন্য কিছু করার। তো আমরা বিদ্যালয়ে চেষ্টা করছি, আমাদের অলরেডি মেকানিক্যাল যে ডিপার্টমেন্ট আছে, সেই মেকানিক্যাল ডিপার্টমেন্টের জব প্রিপারেশন বলেন, তার সাথে ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশন, তারপরে মেকানিক্যালের অনেকগুলো বই যেগুলো একাডেমিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয় 4 বছর কোর্সে, সেগুলো আমরা বিদ্যালয়ে ক্লাস বাই ক্লাস দিয়ে দিয়েছি ইউটিউবে ফ্রি। Wow, wow, wow. সেকেন্ড চমৎকার। হচ্ছে এখন এখন ব্যস্ত সময় পার করতে বলতে এখন আমরা ট্রিপলি নিয়ে কাজ করছি। ট্রিপলি সিএসসি, যেটা ডিপ্লোমাতে ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, তারপরে কম্পিউটার টেকনোলজি, সিভিল টেকনোলজি, এইসব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বাসায় বসে কিভাবে এখন এই ক্ষতিটা পুষিয়ে নেবে, তাদের জন্য আমরা বিদ্যালয়ে কন্টিনিউয়াস কিন্তু টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছি। তাদের বিভিন্ন থিওরিটিক্যাল ক্লাস, ম্যাথমেটিক্যাল ক্লাস, Wow. আমরা যেভাবেই থাকি না কেন, আমরা কিন্তু আমাদের রুটটা নিয়ে সবসময় ভাবতে হবে। যা কিছু আসে যাক, আমরা Exactly. কিন্তু সবাই এক একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এবং আমাদের রুটটা কিন্তু ওখানে, আমাদের মূলটা ওখান থেকে শক্ত ওখানে হবে। exactly. দিন শেষে আমাদের আইডেন্টিটি কিন্তু একটা পার্ট ওইটা, অবশ্যই। তো Yes, yes, সেজন্য yes. তাদেরকে নিয়ে কাজ করছি। তো যারা আজকে লাইভ দেখছেন অথবা সামনে দেখবেন, তাদেরকে রিকোয়েস্ট থাকবে ইউটিউবে গিয়ে অবশ্যই BIDDALOY বিদ্যালয় লিখে সার্চ করে দেখবেন, যে হয়তো আপনার উপকারে আসতে পারে। এটাই বলবো আর কি, এভাবেই সময় পার করছি। ওকে ভাইয়া, ধন্যবাদ। এবার একটু আমরা মোর্শেদ সিদ্দিকের কাছে যাবো। তো মোর্শেদ, 2019-20 ডুয়েট ভর্তি পরীক্ষাতে ত্রিপলির মতো একটি ভালো একটি সাবজেক্টে তুমি ফার্স্ট হয়েছে। তো তোমার অনুভূতিটা যদি একটু আমাদেরকে বলো। সর্বপ্রথম ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আর আমাকে যদি অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেন, সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এমন একটা সাফল্য আমার ভাগ্যে দেওয়ার জন্য। দ্বিতীয়ত আমার মা বাবা রয়েছে, শিক্ষক মণ্ডলী রয়েছে, এবং যেটার কথা না বললেই নয়, ইন্টারনেট কোচিং হোম, যেটা বৃহত্তর গাংচিল দ্বারা পরিচালিত হয়। তাদের সাহায্য না পেলে আমি মনে করি আমি এতটুকু আসতে পারতাম না। আচ্ছা মোর্শেদ, হুম। তো তুমি তো ইন্টারনেট কোচিং হোম থেকে চান্স পেয়েছো। যেহেতু আমাদের হোস্ট মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, আমি কন্টিনিউ করছি। তুমি ইন্টারনেট কোচিং হোমে তুমি কি প্রথমবার চান্স পেয়েছিলে নাকি দ্বিতীয়বার? না, আমি দ্বিতীয়বারে চান্স পেয়েছি। আচ্ছা, তুমি প্রথমবার চান্স না পাওয়ার পরে তুমি কেন ডিসিশন নিলে যে আমি দ্বিতীয়বার ট্রাই করব? তুমি সেটা নাও করতে পারতে। আসলে এই ব্যাপারে কথা বলতে গেলে এমন হয় যে সেকেন্ড টাইম আমি যাব কি যাব না, মানে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। মা বাবাকে প্রথমে বলি, ওনারা অবশ্যই রাজি হয়ে যায়, প্রথম কথায় রাজি হয়। তারপর আমার নিজের থেকে একটা খারাপ লাগে যে প্রথমবার চান্স পেলাম না, সেকেন্ড বার যাব,
আহ, উম, এরপর আসলে একজনের কথা না বললে নয়, আমি যখন শর্টে থাকি তখন রিজভি ভাই এবং তারেক ভাই এই দুইজনের সাথে পরিচিত হই ইন্টারনেটেরই। পরবর্তীতে যখন প্রথমবার চান্স না পেয়ে বাসায় চলে আসি, তখন ওনাদের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করলে ওনারা বলা হয় যে আসলে দেখো, পুরো বাংলাদেশের মধ্যে এই একটা মাত্রই প্রতিষ্ঠান আছে যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। ও তোমার হায়ার স্টাডিজ যদি প্রয়োজন হয় তাহলে তোমাকে অবশ্যই, যদি আসো, খুব তাড়াতাড়ি আসতে হবে। আর আমার চিন্তা ভাবনা ছিল যে প্রথমবার যেহেতু চান্স হয় না, একটু মন খারাপ ছিল, সেটা অবশ্যই থাকার কথা। আর মনের মধ্যে এই দৃঢ় বাসনাটা ছিল যে না, আমাকে হায়ার স্টাডিজ, আই মিন বিএসসিটা কমপ্লিট করতে হবে, এরকম একটা মনের মধ্যে জেদ ছিল। তো আমি দেরি না করে তারেক ভাই, রিজভি ভাই ওনাদের কথা শুনে ডিসেম্বরে চলে যাই। ওকে, তো এখন আমি একটু আসবো আমাদের এস এম প্রান্ত ভাইয়ের কাছে। প্রান্ত ভাইয়া, মোর্শেদের হচ্ছে অ্যাডমিশনের সময়কার কথা শুনলেন, তো এটা শুনে আসলে যদি আপনার সময়কার যে অ্যাডমিশনের বিষয়টা বা ওই সময় আসলে আপনার মানে লাইফস্টাইলটা কিরকম ছিল যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, অ্যাডমিশনে আমার লাইফস্টাইল বলতে আমি আসলে অনেক লাকি আর কি, যেটা হয়তো বললে অনেকে অনুপ্রেরণা পাবে, তাই বলি, আমি আর বলতে চাই না। স্বাভাবিকভাবে আমি খুব লাকিলি ডুয়েটে চান্স পেয়েছি। তো বিষয়টা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন, এখন তো প্রযুক্তির যুগ, সবাই চিনছে যে ডুয়েট একটা ইউনিভার্সিটি আছে, সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে আহ্বান করা হয়। আমাদের সময় অতটা পপুলার ছিল না আর কি, মানে আমরা জানতাম না যে আমারও একটা সুযোগ আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার। তো আমি আসলে ডুয়েটের সংবাদ পাই মানে 7th সেমিস্টারে, মানে ফাইনাল ইয়ারে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকা অবস্থায় ডুয়েটের সংবাদ পাই। এর আগ পর্যন্ত আমার টার্গেট ছিল যে আমি এখন যেটা করতেছি, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, সেটাই যাতে আমার একদম পিকে থাকে, এখানে যাতে আমার কোনো ঘাটতি না থাকে। তো আচ্ছা। আমি মাঝখানে 5th সেমিস্টারে থাকতে একবার শুনেছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ যে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ডুয়েট অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে। তখনও ডুয়েট কি আমি জানি না, আমি ধারণা করেছিলাম যে পাশ করে বের হওয়ার পরে কি করবে সেটা নিয়ে এখন থেকে একটু টেনশন করছে আর কি। তো বাসায় এসে আচ্ছা, আমার আচ্ছা। মাকে বললাম যে এরকম এরকম বিষয়, তারা তো প্রাইভেট পড়ছে এই ডুয়েট এডমিশন নিয়ে। তো আমার মা তখন যে কথাটা বলেছিল সেটা আমাকে খুবই কাজে দিয়েছে আর কি। সেটা হচ্ছে, আমার মা বলেছিল তুমি এখন যেটা করছো সেটাতে যাতে এক বিন্দু পরিমাণ খাত না থাকে, তখন এক্স্যাক্টলি। কি হবে সেটা তুমি তখন ডিসিশন নেবে। তো আমি সেভাবেই এগিয়ে গিয়েছিলাম ডিপ্লোমাতে। আমি চেষ্টা করেছি আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে কোর্স গুলো ছিল সেখানে যাতে কোনো ঘাটতি না থাকে। তো আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, তো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা আসলে বাংলা ইংরেজি অথবা বাংলা ইংরেজি মিক্স তিনটাকেই সাপোর্ট করে যখন আমরা পরীক্ষাটা দেই আর কি। এটা আসলে আমার জানা ছিল না। আমি 3rd সেমিস্টারে গিয়ে আমার একজন শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, তিনি আমাকে বলেন যে তোমরা তো চাইলে ইংরেজিতেও লিখতে পারো, তোমরা কেন লিখো না? লেখাগুলো কিন্তু আচ্ছা, একই, আমরা ইলেকট্রন লিখতেছি, প্রোটন লিখতেছি, লিখতেছি কিন্তু বাংলায়। কিন্তু সব বাংলা। এক্স্যাক্টলি। অরবিট, স্বরেয় র, অরবিট, বরের ইয়েস। শিকার ট, এভাবে লিখছি। তুমি কেন এক্স্যাক্টলি, এভাবে এক্স্যাক্টলি। লিখছো? তো ডিপ্লোমা ক্যারবেট, ইয়েস। ইঞ্জিনিয়ারিং এ যে প্রবলেমটা আমি দেখি সেটা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ খুবই ওয়েটেড একটা সিলেবাস আছে, কিন্তু সেই সিলেবাসের রেসপেক্টে বইগুলা ওই স্ট্যান্ডার্ডের না। একটা ডিপ্লোমা এক্স্যাক্টলি, ইঞ্জিনিয়ারিং এর এক্স্যাক্টলি। বিলো দ্য সিলেবাস যদি স্ট্যান্ডার্ড। সেই বইয়ের সাথে কম্পেয়ার করা হয় তাহলে সেটা অনেক লো লেভেলে পড়বে আর কি, যেই বইগুলো পড়ানো হয় আর কি। এখন বাকাশিব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেরও কোনো নির্দিষ্ট শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক নেই যেগুলা তারা ফলো করে বলবে যে এগুলা পড়ো। যেমন স্কুলে আমাদের নির্দিষ্ট একটা বই ছিল, এরকম কোনো বই নেই। তো আমাদের শিক্ষকরা আমাদেরকে যে বইগুলো রেফার করে আমরা ওগুলাই পড়ি। তো বেশিরভাগ ক্ষেত্রে ওগুলোই দেখা পড়ি, যায় ইয়েস। যে বিভিন্ন নিম্নমানের বইগুলো পড়েই আমরা আসলে পরীক্ষা দিই। তো আমি 3rd সেমিস্টারে এই ট্র্যাক থেকে একটু বের হয়েছিলাম। আমি তখন থেকে ইংলিশ রাইটারের বইগুলো পড়া শুরু করি আর কি। ওয়াও, যেমন ওয়াও, আমাদের জোস, জোস। বিএল থেরেজা, তারপরে ভিকে মেহতা, এই জাতীয় যে বইগুলো আছে, ওই মেশিন, সময় থেকে। ইলেকট্রনিক্স। তো ওই সময় আমি ওগুলো অবশ্য ডিপ্লোমার জন্য পড়ছিলাম, মানে ওয়াও, আমি ওয়াও। চাচ্ছিলাম যে আমার কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে আর কি। তো আমি ক্লিয়ার থাকে, 3rd yes। সেমিস্টারে প্রথম সবগুলো সাবজেক্ট ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেই। তো সবগুলো সাবজেক্টের
পরীক্ষার সময় আমি ইংলিশে লিখি, লেখার পরে আমি বাসায় এসে আম্মুকে বলেছিলাম হয়তো 4-এ 4 না হয় ফেল, কারণ আমার খাতা যিনি কাটবে তিনিও হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে খাতা প্রথম কাটছেন এবং আমিও প্রথমবার দিয়েছি। আমি কি দিয়েছি আমি একটু কনফিউজ ছিলাম। তো দেখলাম যে আমি 4-এ 4 পেলাম ইয়াতে, সেই সেমিস্টারে। তারপর থেকে চিন্তা করলাম যে না, আসলে ইংলিশে যদি আমি এখন থেকে প্র্যাকটিস করি তাহলে মন্দ না আর কি। প্রথম দিকে কিছু সমস্যা হচ্ছিল, যখন আমি ইংলিশে লিখতাম আর কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা চলাকালীন, আমি শিখতাম বাংলায়, আমি পরীক্ষার হলে জাস্ট ট্রান্সলেট করতাম, এতে আমার নলেজটাও ভালো হতো, আমি জাস্ট ট্রান্সলেট করে বসাই দিতাম। কিন্তু আমার প্রথম দিকে সমস্যা হতো, আমি কিছু শব্দ স্পেলিং মনে থাকতো না বা এই জাতীয়, ওগুলো আমি গ্যাপ রেখে রেখে খাতায় এক্সাম দিতাম, তারপরে রিভাইজ টাইমে এসে ওই গ্যাপ গুলা ফিল করতাম। এভাবে করে প্রথম দিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছি, তারপরে আস্তে আস্তে চালু হয়ে যাওয়ার পরে কমপ্লিটলি ইংলিশে একদম সবগুলো সেমিস্টার পরীক্ষা কমপ্লিট করি আর কি। তো যে প্রশ্নটা ছিল তোমার যে আমার ডুয়েট এডমিশন নিয়ে কিছু বলবো, হ্যাঁ, তো 7th সেমিস্টারে ডুয়েটের অন্যতম একটা বৃহত্তম সংগঠন আছে, আমি তখন চিনতাম না, সেটা হচ্ছে গাংচিল। এই গাংচিলের কিছু বড় ভাই আমাদের পলিটেকনিকে গিয়েছিলেন আর কি। তো ওনারা ডুয়েট সম্বন্ধে একদম বিস্তারিত বললেন। সেই দিনই আমি আসলে বুঝতে পারলাম যে গাংচিল আসলে কি, বা ডুয়েট এডমিশনে যে কিছু কোচিং আছে এটাও আমি জানতাম না, যে কোচিং করে তারপরে চান্স পাওয়া লাগবে বা এইচএস এর কিছু পার্ট এখানে পড়াশোনা করা লাগে, এগুলো আমরা জানতাম না। তো সেটা শোনার পরে ওইদিনই টার্গেট করলাম যে ডুয়েটে পড়তে হবে। যেদিন ভাইয়েরা বলল, বাসায় বললাম, বাসায় সম্মতি দিল। তো আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়েছিলাম গাজীপুরেই, চিন্তা করেছিলাম আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের পাশাপাশি আমি ডুয়েট এডমিশনের প্রিপারেশন নিব। কিন্তু আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের পাশাপাশি প্রিপারেশন নিব এটা চিন্তা করলাম, কিন্তু সেখানে আমার একটা ব্যাড লাক কাজ করলো। আমি গাজীপুর আসার প্রায় 5 থেকে 7 দিন আগে আমার পায়ে একটা ইনজুরি হলো আর কি, লিগামেন্ট ইনজুরি। আমি প্রায় 1.5 থেকে 2 মাস বেড রেস্টে ছিলাম। তো আমি গাজীপুরে এসে আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ কন্টিনিউ করতে পারিনি, আবার অ্যাডমিশনের প্রিপারেশনও তখন নিতে পারিনি। তো আমার যেসব ফ্রেন্ডরা অ্যাডমিশনে ছিল তাদের কাছ থেকে আমি বইগুলো সংগ্রহ করে নিই, ইন্টারমিডিয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথ, এই বইগুলো সংগ্রহ করে নিই, যেহেতু এগুলো আমাকে ডুয়েট এডমিশনে আমার 50% মার্কস ক্যারি করবে। এবং আরো কঠিন বিষয় ছিল যে আমি যদি এখানে ইন্টারমিডিয়েটের সাবজেক্ট গুলাতে আমি যদি পাস না করি তাহলে আমার ডিপার্টমেন্টে আমি যদি 150-তে 150 পাই তাহলেও নাকি দেখা হবে না। তো আমি চিন্তা করলাম এই 4 বছর যেদিকে শ্রম দিলাম সেটা তো একবারে বৃথা চলে যাবে। তো আমি পায়ে প্লাস্টার নিয়ে লেগে গেলাম। আমার আম্মুকে বলতো আমাকে একটু কোনো মতে বসায় দাও টেবিলে, দেখি। তো আমি 2 মাসের মধ্যে বাসায় বসেই ইন্টারের ফিজিক্স ফার্স্ট পার্ট এবং ইংলিশ কিছু দূর পড়েছিলাম, আর ম্যাথ এগুলা আগে রেখেছিলাম আর কি প্রিপারেশন। তবে এটা আগায় রাখার পরে গাজীপুরে যাওয়ার পর দেখলাম যে ডুয়েট এডমিশনে কিছু মানে সূত্রগুলোকে একটু শর্ট করে করে অঙ্ক করা হয়। তো আমি দেখতাম যে আমি একটা সরল দোলকের অঙ্ক প্রায় আমার, আপনি যদি ইন্টারের বইগুলো দেখেন, আমি জানি না দেখেছেন কিনা, যেগুলা মানে এক্সাক্ট নিয়মে করা হয়, সেখানে সরল দোলকের অঙ্কগুলা প্রায় 1 থেকে 1.5 পেজ 2 পেজ চলে যায়, যেখানে সেকেন্ড ডিগ্রি টার্ম গুলাকে একটা পজিশনে গিয়ে নেগলেক্ট করা হয়, আলফা স্কয়ার আসে এগুলাকে। আমি ওভাবেই কিন্তু সবকিছু করেছি একদম ডিপলি। তারপরে এডমিশন গিয়ে আমি দেখলাম যে না, এখানে তো সবকিছু একদম সূত্র দিয়েই হয়ে যাচ্ছে। তো আমার জন্য খুবই ইজি ছিল। আমি তখন আমার যেহেতু পুরো নলেজটা ছিল, আমি নিজেই কিছু সূত্র বানাই অঙ্ক করে ফেলতে পারতাম আর কি। তো এটা করার পরে গাজীপুর যাওয়ার পরে আমি এই জিনিসটা আমাকে খুব সাপোর্ট দিয়েছে। এখানে একজন কমেন্ট করেছে দেখলাম, সে জানতে চাচ্ছে বাসায় বসে প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা। তো আমি যেটা বলবো, বাসায় বসে প্রিপারেশন বলতে আমি কিন্তু যে টাইমটা বাসায় থেকে প্রিপারেশন বলছি, ওই টাইমটা কিন্তু আমি কমপ্লিটলি ফ্রি ছিলাম। আমি পা ভেঙে বাসায় বসেছিলাম, আমার কোনো পলিটেকনিকে যাওয়া লাগছিল না, ক্লাস করা লাগছিল না, আমি ফুল টাইম ফ্রি। আমি ওই টাইমটাতে কিন্তু প্রিপারেশন নিয়েছি। কিন্তু যারা রানিং স্টাডির পাশাপাশি প্রিপারেশন নিবে তাদের জন্য স্ট্র্যাটেজি আলাদা হবে, আমি একটু পরেই অ্যাড করব। তো আমার বিষয়টা ছিল আসলে এরকমই যে আমি লাকিলি প্রায় 3.5 মাস থেকে 4 মাসে চান্স পেয়ে গেছি, আল্লাহর অশেষ। এটা আসলে মানে
আমরা আসলে কি বলবো যে অডিয়েন্সরা হয়তো বা জানেন না এটা, যে আসলে এস এম প্রান্ত ভাইয়ার মানে অলরেডি মনে হয় বুঝে গিয়েছেন অলরেডি যে তার এই যে একটা স্পৃহা, এটা আসলে মানে আমাদের জন্য খুবই মানে ইন্সপিরেশনাল। আসলে আমরা যারা তার এবং জুনিয়র আরো রয়েছি আরো মানে এই মজার বিষয় হচ্ছে আমি অ্যাডমিশনের আগের দিন রাতে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যে আমি যেন 120 নম্বর সিটটা পাই। তো যেদিন রেজাল্ট দিল দেখলাম যে আমি আমি থার্ড প্লেস করে গেছি অ্যাডমিশনে। তো খুবই আনন্দিত হয়েছিলাম আর না কি। ভাইয়া, এইটা এই জায়গাতে এসে একটা মিল পেলাম আসলে আপনার সাথে। মানে আমার কিন্তু টার্গেট ওটাই ছিল যে আসলে আমার মেকানিক্যালের 120 নাম্বার সিটটা হলেই আমার হবে। আমি জাস্ট মানে হচ্ছে আমি একটু বলি এই সুযোগে যে অনেকে দেখি মানে কোচিং এ যখন পরীক্ষা দিতাম সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা বিষয় খুব নোট করে, কিন্তু আমি সামারি করতে হচ্ছে যে সকল কোচিং মিলে যদি 120-এর মধ্যে আমি থাকতে পারি তাও আমার জন্য অনেক কিছু। না তো ভাই, আমি জাস্ট শুরুতে ওইটা কিন্তু কাউন্ট করতাম যে আমি, জি জি হ্যাঁ মোর্শেদ বলো। সবাই 120টাই টার্গেট করে। মানে 120 নাম্বার সিটের জন্য 120 জন প্রতিযোগী থাকে, যারা টিকে তারা। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমি এবার একটু আমাদের চলে আসবো হচ্ছে গিয়ে আমাদের কি বলে ত্রিপলির এবার ফার্স্ট পজিশন পেয়েছে যে মোর্শেদ সিদ্দিকী। তো মোর্শেদ, তুমি যেহেতু আসলে ফার্স্ট হয়েছো, যে তোমাদের কাছে অনেকেরই একটা প্রশ্ন থাকে যেটা খুবই কমন হবে যে তুমি যেহেতু আসলে এবার চান্স পেলে, আসলে তোমার কাছে কি মনে হয় যে যারা এখন ডিপ্লোমাতেই আছে যে তারা যদি ওই সময় থেকে যে তাদের ডুয়েটে আসার পড়াশোনার প্রস্তুতি মানে শুরু করাটা কতটুকু যৌক্তিক, আর সেক্ষেত্রে মানে তারা কিভাবে এই প্রস্তুতি শুরু করতে পারে, যদি এই বিষয়ে একটু আমাদেরকে বলো। আচ্ছা, প্রথমে মানে আমি একটু সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে কথা বলি, তাহলে আশা করি ব্যাপারটা ভালো শিওর করে শিওর বুঝতে শিওর। পারবে। যে আমাদের সময় কি রকম ছিল ডুয়েটটা। আমি যখন ছিলাম ডিপ্লোমাতে, ফিফথ সেমিস্টার কি সিক্স সেমিস্টার পর্যন্ত আসলে ডুয়েট কি জিনিস সেটা চিনতাম না, মানে ডুয়েট নামটা শুনি নাই। শুধু নাম শুনছিলাম আচ্ছা ত্রিপলি। কিন্তু ত্রিপলি ত্রিপলি মুখে বলতাম, কিন্তু ত্রিপলির ফুল মিনিংটা কি সেটা পর্যন্ত জানতাম না আমি, যখন আমি ডিপ্লোমাতে ছিলাম। ও মাই গড। সেদিক থেকে সো আমি বলবো স্যাড, সো স্যাড, ইয়েস বর্তমানের ইয়েস। যুগে মানে বর্তমানে যারা ডিপ্লোমার স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু একদিক দিয়ে খুব ভালো আছে। কি জন্য ভালো আছে সেটা বলতেছি। আমি প্রায় সময় অনেকে আমাকে মেসেজ করছে যে ভাইয়া কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, কি করা যায়। আমি তখন জিজ্ঞেস করি যে তুমি কোন সেমিস্টারে, কোন পলিটেকনিক্যালে। অনেকের কাছে শুনি সেকেন্ড সেমিস্টার। আমার নিজের কাছে ভাবতে খুব অবাক লাগে যে আমি যখন ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে ডুয়েটের নামটা শুনি নাই, কিন্তু তারা সেকেন্ড সেমিস্টারে থেকে বলতেছে কিভাবে প্রিপারেশন শুরু করা যায়। আসলে এটা অনেক প্রাউড ফিল। এখন বলতেছি কিভাবে করা যায়। আসলে আমি কিন্তু যেহেতু নাম শুনি নাই বা কিভাবে কি করতে হবে সে সম্বন্ধে জানতাম না, সেই হিসেবে আমার ডিপ্লোমা থেকে কোনো ধরনের প্রিপারেশন ছিল না। আমি যা প্রিপারেশন নিছি সেটা হচ্ছে অ্যাডমিশনে গিয়েই। কিন্তু বর্তমানে যারা ডিপ্লোমাতে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলবো যে প্রথম দিকে, অর্থাৎ এখন তো 2016 প্রবিধান চলছে, প্রথম দিকে যে সাবজেক্ট গুলো থাকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, মোটামুটি সেকেন্ড ইয়ার পর্যন্ত তাদের বেসিক জিনিসগুলো পড়ানো হয়। আর এই বেসিক এক্স্যাক্টলি। জিনিসটা যদি জানতে না পারে তাহলে কিন্তু কোনো লাভ নেই, মানে মুখস্থ করে কোনো লাভ নাই, বেসিক জিনিসটা আগে বুঝতে হবে। সেই হিসেবে বলবো যে প্রথম থেকে তাদের ডিপার্টমেন্ট সাবজেক্ট গুলো যাতে খুব ভালো করে পড়ে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ডিপ্লোমাতে কিন্তু ইংলিশ সাবজেক্টটা শুধুমাত্র একটা সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে দেখা যায়, এছাড়া কিন্তু দেখা যায় না। তো তাদের জন্য আমার বলা থাকবে যে তারা যাতে ইংলিশটা কন্টিনিউ রাখে। কেননা ইংলিশ আসলে ডুয়েটের জন্য ইম্পর্টেন্ট এমন কোনো কথা নাই, তার পুরো লাইফের জন্য, সম্পূর্ণ লাইফের জন্য এটা কিন্তু, লাইফের জন্য ইংলিশটা এক্স্যাক্টলি। খুব ইম্পর্টেন্ট। সেজন্য খুব বলবো ইম্পর্টেন্ট। যাতে ইংলিশটা চর্চা রাখে। আমি জানতাম না, সেই হিসেবে আমার ইংলিশটা চর্চা ছিল না, কিন্তু বর্তমানে যারা স্টুডেন্ট আছে ডিপ্লোমার, তারা যাতে ইংলিশটা পাশাপাশি রাখে আর ডিপার্টমেন্টটা যাতে খুব ভালো করে পড়ে। এতটুকু হলে মানে এই দুইটা জিনিস যদি কন্টিনিউ করে রাখতে পারে তারা, আশা করি সবাই ইনশাল্লাহ ফার্স্ট চান্সেই সেটা অর্জন করতে পারবে।
আচ্ছা, তো আমি একটু অডিয়েন্সদের উদ্দেশ্যে বলবো যে আসলে এই মুহূর্তে আমাদের মোর্শেদ সিদ্দিকী যে কথাটা বলে এটা কিন্তু আসলেই যে সিনিয়র হিসেবে যদি আমি একটু বলি, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা সে বলেছে যে ডিপ্লোমা লেভেল থেকে যদি আমরা আমাদের ইংলিশটা আর যদি আমাদের ডিপার্টমেন্টের যে বিষয়গুলো আমাদের পড়ানো হয় বেসিকটা যদি আমরা একটু মানে ক্লিয়ার করতে পারি, দেন এইটা আমাকে কি বলে মানে হেল্পস আ লট। এটা হচ্ছে আমার ডুয়েল এডমিশনে আমাকে একটা হিউজ বেনিফিট দিবে। তো যেটা হচ্ছে কি আমরা এখন থেকে হয়তো বা করতে পারি। তো আমি একটু এবার আসবো আমাদের এস এম নূর প্রান্ত ভাইয়ার কাছে। প্রান্ত ভাইয়া, আমিও মানে বিএতে ফার্স্ট টাইমে চান্স পেয়েছি, কিন্তু আমি হয়তো বা আপনার থেকে সময় বেশি পেয়েছি। আমি একটু কাউন্ট করলাম এখন, আমি একটু মানে হিসাব করে দেখলাম যে আমি আপনার থেকে সময় বেশি পেয়েছি। তো আপনি তো খুবই অল্প সময়ে মানে এরকম একটা বাজি মাতার মতো কাজ করে ফেললেন। তো এই যে এত অল্প সময়ে এরকম একটা কাজ মানে ডুয়েট অ্যাডমিশন, ডুয়েট ভর্তি যুদ্ধের মধ্যে একটা যুদ্ধ আপনি জয় করে ফেললেন এত অল্প সময়ে। এখান থেকে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে মানে নতুন যারা ডুয়েট পরীক্ষা দিবে, যারা হচ্ছে মানে ফার্স্ট টাইমে ভালো করতে চায়, তাদের জন্য আসলে যদি আপনি কোনো গাইডলাইন প্রোভাইড করেন। আচ্ছা, প্রথমে যে বিষয়টা আমি বলবো, আমি আসলে খুবই একদম বাস্তব ধর্মবাদী মানুষ। আমি 4টা পয়েন্টে ডিভাইড করব তোমার কোয়েশ্চেনটাকে। যেটা হচ্ছে, প্রথমে তুমি ডুয়েট অ্যাডমিশন না, তুমি লাইফে যে কোনো কিছুই করতে চাও, তোমাকে প্রথমে লক্ষ্যটা নির্ধারণ করতে হবে যে তুমি আসলেই কি ওটা চাচ্ছ কিনা, নাকি বাই ফোর্স হয়ে কোনো দিক থেকে বায়াসড হয়ে বা অন্য কারো কথায় তুমি এদিকে এসেছো। এরকম হলে আসলে সেখানে সংশয় থাকবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে অবচেতন মন বলে একটা বিষয় আছে মানুষের, সেটা, এবং তার সাথে আছে অভ্যাস। থার্ড পয়েন্ট হচ্ছে কর্মপ্রেরণা, এবং ফাইনাল স্টেজ হচ্ছে আসলে সাফল্য। এখন লক্ষ্য নির্ধারণ যদি আমি বলি, ভারতীয় একজন মনীষীর খুব ইম্পর্টেন্ট একটা গল্প আমরা সবাই জানি। সেই গল্পটা আমি বলি। ভারতীয় মনীষী একবার 2জন শিষ্যকে ধনুক বিদ্যা শিখাচ্ছিলেন আর কি। তো ধনুক বিদ্যা শেখানোর এক পর্যায়ে তিনি তার একজন শিষ্যকে জিজ্ঞেস করলেন যে তুমি কি দেখতে পাচ্ছ। ধনুক নিয়ে এসে দাঁড়িয়ে আছে, সে বলল আমি একটা গাছ দেখতে পাচ্ছি, গাছের উপর একটা পাখি দেখতে পাচ্ছি, আর পাখির চোখ দেখতে পাচ্ছি। সেই ঋষি তাকে থামিয়ে দিয়ে বললেন তুমি একটু অপেক্ষা করো, এবং দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন তুমি কি দেখতে পাচ্ছ। সে বলল আমি পাখির চোখের মনির উপরে একটা আলোক ছটা চিকচিক করছে, সেই আলোক ছটাটা আমি দেখতে পাচ্ছি। মনীষী বলল এবার তুমি সেটা বিদ্ধ করো, এবং দ্বিতীয় জন সেটা বিদ্ধ করতে সফল হলো। এখানে প্রথম জনকে কিন্তু সুযোগই দেওয়া হয়নি, কারণ তার অ্যাটেম্পটেই ঘাটতি ছিল, তার দৃষ্টিভঙ্গি, তার অ্যাটিটিউডেই ঘাটতি ছিল। গোল ঠিক ছিল তো না। এক্স্যাক্টলি, অ্যাটিটিউড হচ্ছে আসলে যে কোনো একটা মানুষের 100% রিপ্রেজেন্ট করে আর কি, সে আসলে কি করতে পারবে। হার্ড ওয়ার্ক, পারসিভারেন্স, প্যাশন, আমরা এই শব্দগুলো খুবই ব্যবহার করি, তবে তার সাথে আগে অ্যাটিটিউডটা ঠিক রাখতে হবে এবং লক্ষ্যটা ফিক্স করতে হবে যে সে আসলেই ওটা করতে চায়। আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তো আমাকে অনেক প্রশ্ন করছো। মনে করো একদিন খুবই রৌদ্রোজ্জ্বল একটা দিন, অনেক তাপ সূর্যের, তুমি একটা আতশ কাচ নিয়ে বাইরে গেলে, তুমি আগুন ধরাবে, তোমার কাছে একটা কাগজ আছে, কিন্তু তুমি আগুন ধরাতে পারছো না। কারণটা কি হতে পারে একটু আমাকে বলবে? এটা হচ্ছে আসলে তার কাছে যে আতশ কাজটা রয়েছে সেটা হয়তো বা ইউটিলাইজ সে জানে না। আচ্ছা, আমি বলে দিচ্ছি উত্তরটা সহজ করে, তোমার উত্তর হয়েছে। সেটা হচ্ছে তোমার কাছে আতশ কাচও আছে, কাগজও আছে, সূর্যের ভালো আলো আছে, তাপও আছে, কিন্তু তুমি যদি সেই আতশ কাচটাকে নাড়াচাড়া করতে থাকো তাহলে কিন্তু তুমি কোনোদিন আগুনটা ধরাতে পারবে না। তাহলে তোমার লক্ষ্য একদম ফিক্স থাকতে হবে, একটা আতশ কাচ কিভাবে কাজ করে, তার মধ্যে যত আলোগুলো এসে পড়ে সে সবগুলোকে একটা পয়েন্টে কন্ট্রাক্ট করে, তারপর সেখানে কিন্তু আগুনটা জ্বলে, এবং এর জন্য কাজটাকে স্থিরও রাখতে হয়। তো আমরা যদি একটা লক্ষ্য স্থির না করে তারপরেই চিন্তা করি যে আমরা ওটার জন্য জান প্রাণ দিয়ে দিব, তাহলে কিন্তু হবে না। আগে লক্ষ্য স্থির করতে হবে যে আমি ডুয়েট এডমিশনে যাচ্ছি, আমি ডুয়েটকে চাই না আমি খুব তাড়াতাড়ি এস্টাবলিশ হয়ে একটা জব করতে চাই, এটা আগে ফিক্স করতে হবে। তো এই বিষয়ে আমি একটা ঘটনা বলি, যেহেতু আমি এক্সাম্পল দিতে পছন্দ করি এবং এক্সাম্পলে সবাই খুব ভালো বুঝে। তো আমি যখন অ্যাডমিশনে ছিলাম, আমার সাথে আমার একজন ফ্রেন্ডও অ্যাডমিশনে ছিল। তো আমার প্রথমবারে চান্স হয়েছে, কিন্তু তার দুর্ভাগ্যবশত হয়নি। তার প্রিপারেশন কিন্তু খুবই ভালো ছিল,
এখন ডুয়েট এডমিশন হচ্ছে আসলে 2 ঘন্টার একটা কি বলবো টি-20 ম্যাচ। এখানে হয়তো লাক অনেক সময় Yes, ফেভার নাও exactly. করতে পারে, তবে সৃষ্টিকর্তা নাও করতে কিন্তু পারে। কাউকে আসলে নিরাশ করেন না যদি তার পিছনে সেরকম এফোর্ট থাকে আর কি। তো আমার সেই ফ্রেন্ড, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, সে আমার পাশের রুমেই তখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে। তো আমি যখন সেকেন্ড ইয়ারে উঠবো তখন কিন্তু তাদের অ্যাডমিশন টেস্ট। তো এর মাঝে অনেকগুলো জব সার্কুলার এসেছে, সে তার প্রিপারেশন কিন্তু অনেক হাই লেভেলের। আমি সে যদি আমার সাথে যদি কম্পেয়ার করে আমার প্রিপারেশন, আমি যেবার চান্স পেয়েছি তার চেয়ে ওর প্রিপারেশন অনেক হাই লেভেলের, এবং সে ইংলিশে অনেক স্কিল ছিল আর কি। তো বাহ, বাহ, বাহ। সে অনেকগুলো তার কাছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পোস্টের জব সার্কুলার ছিল, এবং আমি চোখ বন্ধ করে বলতে পারি যে সে তখন যদি পরীক্ষাগুলো দিত সে অবশ্যই সেগুলোতে চান্স পেত। তো সে যদি আমার পাশের রুমে ছিল, আমি প্রায় সময় গিয়ে ওকে জিজ্ঞেস করতাম যে তুই এই পরীক্ষাগুলো দিচ্ছিস না কেন, তুই তো দিলেই চান্স পাবে। ও বলতো যে না, আমি এখন ডুয়েটকেই টার্গেট করেছি, আমার টার্গেট এখন শুধু ডুয়েট। আমি আগে ডুয়েটে চান্স পাই, এটার একটা ফয়সালা হয়ে যাক, এরপরে ডিসিশন চেঞ্জ করবো। এখন আমার টার্গেট শুধু ডুয়েট। সে দ্বিতীয়বার ডুয়েটে পরীক্ষা দিল, কিন্তু দ্বিতীয়বারও সে আনফরচুনেটলি সে চান্স পেল না। তো আমি খুবই দুঃখিত হলাম যে সে এত কষ্ট করলো ডুয়েটের উদ্দেশ্যে, সে চান্স পেল না। কিন্তু তারপরে সে যতগুলো চাকরির পরীক্ষা দিয়েছে একটাতেও তার লক্ষ্য মিস হয়নি। সে সবগুলো সরকারি চাকরির পরীক্ষাতে সে টিকেছে, এবং এখন কোনটা ছেড়ে কোনটা করবে সেটা সে ডিসিশন নিতে পারতেছে না যে এটা করব নাকি ওটা করব না সেটা করব। সে এখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছে। তো তার যে ডিসিশন ছিল, সে কিন্তু তার লক্ষ্য থেকে চাইলে খুব ইজিলি সরে যেতে পারত। এবং আমি তার পয়েন্ট থেকে তুমি যদি এখন চিন্তা করো যে সে এখন কি ভাবছে, তার মনে কিন্তু এখন আর কোনো আপসেট বা এই জাতীয় কোনো ফিলিংস নেই, আফসোস নেই। সে চিন্তা করবে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, ডুয়েটে আমি চান্স পাইনি, কিন্তু আমি কিন্তু হেরে যাইনি। কিন্তু সে যদি তখন একটা চাকরির পরীক্ষা দিয়ে চাকরিতে টিকে চলে যেত, যেটা এখন করোনাকালীন সময়ে যারা বাসায় আছে তারা ভাবছে যে আমি একটু সাইড চেঞ্জ করি, ট্র্যাক চেঞ্জ করি, তো সে কিন্তু চাইলে তখনই সেই সুযোগটা নিতে পারতো, সে তার জবও হতো, কিন্তু তার মনে বাকি জীবনে একটা আফসোস থেকে যেত যে ডুয়েটের জন্য 1 বছর কষ্ট করলাম, 2 বছর কষ্ট করলাম, কিন্তু শেষমেশ আমি ডুয়েটকে পেলাম না। এই আফসোসটা তার কাছে বাকি জীবন থাকবে। সেজন্য তুমি যদি একটা লক্ষ্যে স্থির থাকো, যারা ভিডিওটা দেখছো, আমি তুমি করে বলছি কারণ আমাদের অডিয়েন্স যেহেতু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রানিং স্টুডেন্ট, তো লক্ষ্য যদি স্থির থাকে আমার মনে হয় না বিফল হওয়ার কোনো সুযোগ আছে। সেকেন্ড হচ্ছে যে অবচেতন মন এবং অভ্যাস। মানুষের আসলে দুইটা মন আছে, একটা হচ্ছে যে চেতন মন বা কনসাস মাইন্ড যেটাকে বলে, আরেকটা হচ্ছে অবচেতন মন। এখন অবচেতন মন আর এই দুইটা মনের মধ্যে অনেকেই পার্থক্যটা বুঝতে পারেন আর কি, এর কারণে কিছু ডিসিশন নিতে সমস্যা হয়। অবচেতন মন হচ্ছে আসলে সেটা যেই মনটা বিবেচনা করার ক্ষমতা রাখে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা সে বুঝতে পারে। আর অবচেতন মন, যেটাকে সাবকনশিয়াস মাইন্ড বলা হয়, সেই সাবকনশিয়াস মাইন্ড আসলে বুঝতে পারে না যে কোনটা ভালো কোনটা খারাপ। তাকে তুমি যাই দিবে সে তাই ইনপুট নেবে এবং তার রেসপেক্টে তোমাকে আউট দিবে। তো সাম্প্রতিক যে রিসার্চ গুলো হচ্ছে, তুমি আজকে লাইভের শেষে একটু সার্চ করে দেখবে যারা দেখছো, ডক্টর এইচ ব্রুস নামে একজন মানসিক গবেষক আছেন, তার রিসার্চ পেপার গুলো, তার কিছু ভিডিও আছে ইউটিউবে, এগুলো দেখতে পারো। সেখানে তিনি যেটা প্রমাণ করতে চেয়েছেন যে মানুষ আসলে তার অবচেতন মনের একটা প্রোগ্রামিং আউটপুট। মানুষ তার অবচেতন মনে নিজেকে যেভাবে প্রোগ্রাম করছে, সে তার লাইফটা সেভাবেই রান করছে আর কি। তো মানুষের অবচেতন মন, এই অবচেতন মনে তুমি কি দিবে? তুমি কি প্রতিনিয়ত এটাই ঢোকাতে থাকবে যে আমি ফ্রাস্ট্রেটেড, আমার সময় চলে যাচ্ছে, আমি ডুয়েটে চান্স পাবো না, এই নেগেটিভ গুলো তুমি ঢুকাতে থাকবে, তাহলে তোমার আউটপুট কিন্তু দিন শেষে নেগেটিভই আসবে। আর তুমি যদি সেটাকে পজিটিভলি নাও যে তোমার কাছে অনেক সময় এখন বেড়ে গেল, তুমি আগে 2 মাস সময় পেয়েছিলে অ্যাডমিশনের, তুমি এখন 4 মাস সময় পেয়েছো, এবং যারা করোনায় লকডাউনে বাসায় বসে আছো, এর চেয়ে ফ্রি সময় আর কি হতে পারে? অ্যাডমিশনে যারা কোচিং এ থাকে তাদের বিভিন্ন ধরনের প্রেসার, ক্লাসের প্রেসার, বড় ভাইদের প্রেসার, বাসায় গিয়ে যে এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, খাওয়া দাওয়ার একটা বিরাট সমস্যা, যেটা আমি যে ফুলে গেছি বাসায় আসার পরে, খাওয়া দাওয়া প্রপার খাওয়া দাওয়া পেয়ে
গাজীপুর স্টেজে খাওয়া দাওয়ার খুবই কষ্ট, এত আরামের ভিতরেও তুমি যদি ফিল করো যে তোমাকে দিয়ে হবে না, তাহলে আসলেই হবে না। আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে ইতিবাচক আর নেতিবাচক অভ্যাস। ইতিবাচক আর নেতিবাচক অভ্যাস বিষয়ে আমি সবাইকে একটা টাস্ক দিব, যারা এই ভিডিওটা দেখছো, এই ভিডিও শেষে ভুলবে না, অবশ্যই করবে। সেটা হচ্ছে যে একটা কাগজ নিবে, একটা রুমে যাবে, যে রুমে শুধু তুমি থাকবে, একটা শান্তশিষ্ট একটা পরিবেশে 15 মিনিট চিন্তা করবে যে তোমার ইতিবাচক বিষয়গুলো কি, নেতিবাচক বিষয়গুলো কি। নেতিবাচক বিষয় হচ্ছে যেগুলো তোমাকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে, এরকম কিছু পয়েন্ট তুমি একটা কাগজের এক পৃষ্ঠায় লিখবে, এবং অপর পৃষ্ঠায় আর কিছু পয়েন্ট লিখবে যেগুলা হচ্ছে তুমি যেগুলা অর্জন করতে চাও, যেগুলা অর্জন করলে তুমি মানে মেন্টালি স্যাটিসফাইড হবে, সেই কিছু পয়েন্ট লিখবে। এই কাগজের প্রথম পৃষ্ঠায় যেগুলো লেখা আছে তোমার নেতিবাচক দিকগুলি, এটা হচ্ছে আসলে একটা আয়না। তুমি আয়নায় দাঁড়ালে যে তোমার চেহারা দেখো, এটা আসলে তোমার আসল প্রতিচ্ছবি না, ওই কাগজটাই হবে তোমার তখন প্রতিচ্ছবি, যে এই বিষয়গুলো এখন তোমার ভিতরে আছে, এগুলাকেই তোমাকে বর্জন করতে হবে। এবং তুমি যেদিন এই প্রথম পৃষ্ঠার সবগুলো নিজেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আবদ্ধ করে এগুলো একটা একটা ক্যান্সেল করে ইতিবাচক বিষয়গুলো আহরণ করতে পারবে, সেদিন থেকে কিন্তু তোমার অবচেতন মনে আর নেগেটিভিটি ঢুকার কোনো চান্সই নেই। তারপরে অসম্ভব ভালো সেকেন্ড বলেছেন বিষয়টা ভাই, আসলে হচ্ছে, অসম্ভব অসম্ভব। হ্যাঁ জি। থার্ড বিষয়টা হচ্ছে আমি বলবো আর একটু গুছিয়ে। তো মোর্শেদ অনেকক্ষণ ধরে আমার দিকে হা করে তাকিয়ে আছে, না না সে ভাই, মনে কিছু আপনার বলতে গুলো চাচ্ছে, তাকে তাকে একটু আচ্ছা সুযোগ হ্যাঁ দিচ্ছি। আমি তুমি বলো, আমি বাকি হ্যাঁ দুটো আমি পয়েন্ট, আর দুইটা পয়েন্ট আমি পরে কন্টিনিউ করবো আর কি। ওকে। না ভাই, আমি হা একটু করে এ পর্যায়ে তোমাদের তাকাইছিলাম, মানে শুনতেই হ্যাঁ খুব জি ভালো আমি লাগতেছিল একটু ওই জন্য। হ্যাঁ, তো এখন আমি একটু আসবো হচ্ছে আমাদের মোর্শেদ সিদ্দিকীর কাছে। মোর্শেদ সিদ্দিকী, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে এরকম যে যেহেতু তুমি ফার্স্ট টাইমে তোমার ডুয়েট হয়নি, তুমি সেকেন্ড টাইমে দিয়ে তোমার ডুয়েটটা হয়েছে, তো এই যে তুমি ফার্স্ট টাইমে হয়নি, অনেকে যেটা করে যে ফার্স্ট টাইম দেওয়ার পরে যদি না হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, দেন দে লিভ দ্য ফিল্ড, তারা চলে যায় এখান থেকে, চলে যেয়ে অন্য কিছু করে। তো তুমি সেটা না করে আসলে আবার সেকেন্ড টাইম ডুয়েট অ্যাডমিশনটা দেওয়ার জন্য নিজেকে এই যে মেন্টালি যে প্রিপেয়ার করলে, সেই ইন্সপিরেশনের জায়গাটা একটু বলবে। আর সেকেন্ড কোয়েশ্চেন থাকবে তোমার কাছে যে তুমি অ্যাজ এ লং স্টুডেন্ট হিসেবে তুমি আসলে এই যে নিজেকে ঘুরে দাঁড়ানোর যে একটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইমে তোমার কি কি কারণে হয়নি বলে তুমি মনে করো? হ্যাঁ, এই দুইটা প্রশ্নের উত্তর আমরা তোমার কাছ থেকে এখন আশা করছি। আচ্ছা, মোর্শেদ। আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দেই, যে ফার্স্ট টাইমে কেন হয়নি। আসলে আমরা যারা ফার্স্ট টাইমে যাই, তাদের জন্য মেইন একটা জিনিস বলা হয় যে টেকনিক। এই টেকনিক্যালি যদি পড়ি তাহলে ফার্স্ট টাইমে চান্স পাওয়া সম্ভব, কিন্তু আমরা সবাই কিন্তু মুখে মুখে বলি যে টেকনিক অবলম্বন করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, কিন্তু টেকনিক জিনিসটা কি সেই জিনিসটা কিন্তু আমরা বুঝি না সহজেই শর্টের স্টুডেন্টের জন্য। সেজন্য আমি বলবো উদাহরণ দিয়ে, একটা প্রান্ত ভাই যেটা বলছিল যে উদাহরণ দিলে খুবই ভালো বুঝবে। আমরা সাধারণত জবের ক্ষেত্রে দেখি, বা বিসিএস, বা যেহেতু ডিপ্লোমার স্টুডেন্ট সবাই, সেক্ষেত্রে আমি ডিপ্লোমাটা দিয়ে উদাহরণ দিই। আমাদের সময় ছিল কি, যে বাঁকা শিবু প্রশ্নগুলো আসতো, এখন এই বাঁকা শিবু প্রশ্নগুলোর মধ্যে আমরা করতাম কি, বাঁকা শিবু যেগুলো বেশি আসছে সেগুলো মুখস্থ করে যেতাম। আরেকটা জিনিস করতাম, যে বিগত প্রশ্ন, অর্থাৎ বিগত সালের যে প্রশ্নগুলা ছিল আমাদের, ওই প্রশ্নগুলো দেখতাম যে কোন কোন চ্যাপ্টার থেকে আসছে, অথবা কোন কোন চ্যাপ্টার থেকে রিপিট হতে পারে, অথবা কোন কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস আমি খেয়াল করতাম। এখন আমি এখানে গল্প বললাম একটা, কিন্তু এই গল্পের মধ্যে টেকনিক জিনিসটা কি? টেকনিক হচ্ছে এইটাই যে আমি বিগত সালের প্রশ্নগুলো দেখলাম, যে কোনটা আসতে পারে বা কোনটা ইম্পর্টেন্ট এবারের জন্য, কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা হচ্ছে যে বাঁকা শিবু যেটা বলছিলাম, অনেক সময় আমরা জানি সেটা যে ডুয়েটে প্রশ্নগুলো রিপিট হয়। তো এই প্রশ্ন রিপিট হওয়ার বিষয়টা, যে কোন প্রশ্নটা আমার রিপিট হতে পারে, যে আমার এই চ্যাপ্টার থেকে প্রশ্নটা আসলো, নেক্সট টাইম এই চ্যাপ্টারটা আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট দেন দ্য আদার চ্যাপ্টার, এটা হতে পারে। তো আমি বলবো যে শর্টদের উদ্দেশ্যে প্রথমবারে চান্স পাওয়ার জন্য যে কৌশল অবলম্বন করো। এখন আমার কি ভুল হয়েছে সেটা সম্পর্কে একটু বলতেছি।
যে আমাদের বারে আসলে দুইটা নতুন টপিকস অ্যাড করা হয়েছিল, যে একটা হচ্ছে অ্যাটমিক ফিজিক্স আর একটা হচ্ছে সান্দ্রতা। এই দুইটা টপিকস নতুন করে অ্যাড করা হয়েছিল। আসলে আমি যখন শর্টে ছিলাম তখন সিলেবাস দেখে পড়ি নাই, সিলেবাস কখন দেখছি ইভেন আমার সেটাও মনে নাই কখন দেখছিলাম সিলেবাসটা। সেই জন্য আসলে আমার টেকনিক জিনিসটা ধরতে অনেক সময় লাগছে এটা। আর হচ্ছে ভাই আরেকটা কোয়েশ্চেন কি ছিল আপনার? আরেকটা ছিল হচ্ছে যে তুমি ফার্স্ট টাইমে যখন তুমি ফেল করলা, আসলে সেকেন্ড টাইমে দেওয়ার যে একটা মানে ইন্সপিরেশনটা তুমি কোন জায়গা থেকে পেলে? ও আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটার উত্তর বলতে গেলে আসলে সবচাইতে বড় ইন্সপিরেশন হচ্ছে মা বাবা। এর উপর কোনো ইন্সপিরেশন নেই আমি মনে করি। তো আমি যখন ফার্স্ট টাইমে খারাপ করি, আসলে যখন আমার আসে না তখন আমি কিন্তু বাসায় ছিলাম না, বাইরে ছিলাম, আমার একজন রিলেটিভের বাসায় ছিলাম। যখন আমার রেজাল্ট দেয় তখন বাইরে গিয়ে আসলে প্রচুর পরিমাণে কান্না করি, যেটা কেউই দেখেনি। আসলে সত্যি কথা বলতে কেউ দেখেনি। একটা স্কুল ছিল, সেটা হচ্ছে কাপ্তাইতে, ঘটনাটা কিন্তু কাপ্তাইতে, কেউ দেখেনি। অনেক পরিমাণ কান্না করছিলাম। এই রেজাল্ট দেওয়ার একদিন দুই দিন পরে বাসায় চলে আসলাম। আসলে বাবা মারও খারাপ লাগার কথা, কিন্তু তারা বলছিল যে সেকেন্ড টাইম যাও। আসলে আমি সেকেন্ড টাইম যাওয়ার আগে যাব কি যাব না এই দ্বিধার মধ্যে ছিলাম। কেননা আসলে একটা জিনিস মাথায় কাজ করতেছিল যে বয়স বেশি হচ্ছে, জবে ঢুকবো নাকি, এই জিনিসটা আসলে বেশি মাথায় কাজ করছিল। তবে একটা জিনিস ছিল মাথার মধ্যে, যে জেদ ছিল যে না, আমাকে বিএসসি কমপ্লিট করতে হবে। সেজন্য আমি একটু আগেও বলছিলাম যে আমার বড় দুইজন ভাই ছিল, তাদের সাথে ডুয়েটের, তারা বর্তমানে বের হয়ে গেছে, একজন মেকানিক্যালে ছিল, একজন ট্রিপলিতে ছিল। তাদের সাথে আসলে কথা বলি আমি যে কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে। তারাও আমাকে বলে যে এটাই শুধুমাত্র বাংলাদেশের জন্য একটা মাত্র ইনস্টিটিউশন যেটা ডিপ্লোমার স্টুডেন্টরা বিএসসি করার সুযোগ পায়, এছাড়া থাকলেও আসলে সেগুলা কিন্তু মর্যাদাপূর্ণ হয় না। ডুয়েটটা যতটুকু ডিপ্লোমা স্টুডেন্টের জন্য মর্যাদাপূর্ণ, অন্যান্য যেগুলো আছে সেগুলা কিন্তু অতটুকু হয় না। তো ওনাদের কথা অনুযায়ী পরে আমি সময় নষ্ট না করে ডিসেম্বরে চলে গিয়েছিলাম। ওকে, তো এখন আমরা একটু আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের আজকের এই প্রোগ্রাম ইজ ব্রট টু ইউ বাই স্টাডি ওয়ার্ল্ড। তো স্টাডি ওয়ার্ল্ড হচ্ছে আমাদের আসলে এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে হচ্ছে মূলত ডিপ্লোমা স্টুডেন্টদের নিয়ে কাজ করা হয়। তো এই স্টাডি ওয়ার্ল্ড এর হচ্ছে গিয়ে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে স্টাডি অ্যাব্রড, যারা হচ্ছে দেশের বাইরে পড়াশোনার জন্য যেতে চায়, বিশেষ করে হচ্ছে গিয়ে ডিপ্লোমা স্টুডেন্ট, তাদের নিয়েও হচ্ছে আমাদের স্টাডি ওয়ার্ল্ড কাজ করে। And apart from this, they also work for with admission test candidates like admission coaching run করছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যখন আজকে আমাদের এই যে কোভিড-19 প্যান্ডামিকের মধ্যে যখন আমরা ঘরের মধ্যে লকডাউন অবস্থায় রয়েছি, ঠিক এই সময়ে ডিপ্লোমা স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য স্টাডি ওয়ার্ল্ড একটি অনলাইন কোচিং এর ব্যবস্থা করেছে। তো যদি যারা হচ্ছে ইন্টারেস্টেড, এবং আমি যতটুকু জানি এই কোচিং সেশনটা হচ্ছে গিয়ে টোটালি ফ্রি অফ কস্ট। ওকে, সো যারা ইন্টারেস্টেড তারা আশা করি আমাদের স্টাডি ওয়ার্ল্ড পেজে এই বিষয়ে খোঁজ খবর রাখবে, এবং কবে থেকে ক্লাস শুরু হবে সেই বিষয়ে তারা প্রয়োজনীয় ইনিশিয়েটিভ নিবে। তো এ পর্যায়ে চলে যাবো আমরা আমাদের প্রান্ত ভাইয়ের কাছে। ভাইয়া, আমরা যদিও আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তারপর হয়তো বা হাতে 10 মিনিটের মতো সময় রয়েছে। তো এই সময়ের ভিতরে আমি আপনাকে র্যান্ডমলি কিছু কোয়েশ্চেন আমাদের দুই গেস্টের কাছ থেকে জেনে নিব। তার মধ্যে শুরুতে যাবো হচ্ছে এসএম নূর প্রান্ত ভাইয়ের কাছে। প্রান্ত ভাইয়া, বর্তমান সময়ে আমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা যেটা, তারা হচ্ছে দে অ্যাফ্রেইড অফ ডুয়েট অ্যাডমিশন টেস্ট। এটা মানে বাস্তব সত্য কথা আসলে, যে তারা ভয় পায়, যে ডুয়েট অ্যাডমিশনটা ভয় পায়। তাদের কনসেন্ট্রেশনের জায়গাটা হচ্ছে যে তাদের সিজিপিএ কম থাকে, দেন তারা হয়তো বা ডিপ্লোমার সময়ে অনেকেই পড়াশোনা করে নাই। হ্যাঁ, তো এইসব বিষয়ে প্লাস হচ্ছে গিয়ে সারা বাংলাদেশের মধ্যে সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে ডুয়েট একমাত্র ফর ডিপ্লোমা স্টুডেন্টস। তো এইসব পার্সপেক্টিভ থেকে তারা অনেকেই ভয় পেয়ে ডুয়েট অ্যাডমিশনে আসে না। তো এইসব স্টুডেন্টদের জন্য আসলে প্রান্ত ভাইয়ার মানে কি সাজেশন বা অবজারভেশন কি আসলে, যে তাদের কি আসা উচিত, বা কোন কোন বিষয়ের জন্য আপনি মনে করছেন যে হ্যাঁ
তাদের ডেফিনেটলি ডুয়েট এডমিশনে আসা উচিত? তুমি প্রথমে যেটা বললে আর কি, ডুয়েট এডমিশনকে ভয় পাওয়া, আমি একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে বাংলাদেশে খুব কম, বাহিরের কান্ট্রিতে বেশি হয়, যে কুকুরকে ট্রেন আপ করে, দেখেছো তুমি? Yes. কুকুরকে ট্রেন হ্যাঁ, আপ yes, করে yes. বিভিন্ন ধরনের কাজ করায়, বিভিন্ন ধরনের কলা কৌশল শেখায়। তো যারা এই কুকুরকে ট্রেনিং দেয় আর কি, তাদের একজনের আমি একটা ইন্টারভিউ দেখছিলাম। তিনি বলছিলেন যে একটা বয়স্ক কুকুরকেও ট্রেনিং দিয়ে কলা কৌশল শেখানো যায়, এবং সে Wow. তার যেভাবে শেখানো হয়েছে সেরকম সে পারফরমেন্সও দিতে পারে। আমরা তো আসলে কুকুর না, আমাদের এখানে কলা কৌশলও দেখাতে হচ্ছে না, আমাদেরকে শুধু আমাদের ক্ষতিকর অভ্যাসগুলোকে পরিবর্তন করে সেগুলাকে একটু ভালোর দিকে আনতে হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে ডুয়েট এডমিশনকে ভয় পাওয়া, সিজিপিএ কম থাকা। এই সিজিপিএ কম থাকার বিষয়টা আসলে ডুয়েটে কোনো ফ্যাক্ট করে না, এটা আমার মনে হয় সবাই জানে, না জানলে আমি বলছি। ডুয়েট এডমিশনে কারো সিজিপিএ যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ 3.00 অথবা এর ঊর্ধ্বে থাকে, তাহলে সে ফর্ম নেওয়ার জন্য ডুয়েট এডমিশনের যোগ্য, এবং এই মার্কটা তার অ্যাডমিশনে কোনো ধরনের এফেক্ট ফেলবে না। যেমন ডুয়েটে কেউ ডিপ্লোমাতে 3.00 পেল, সে অ্যাডমিশন টেস্টে ভালো করে সে প্রথম হতে পারে। কেউ ডিপ্লোমাতে 3.90 পেল, সে চান্স নাও পেতে পারে ডুয়েটে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে যে যার পয়েন্ট 3.90, এরকম 3.90, মানে তো বুঝতে পারছো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 3.90 অনেক হাই একটা পয়েন্ট, এই পয়েন্ট নিয়েও ডুয়েটে চান্স হয়নি। আবার আমি এমন একজনকেও দেখেছি যে ডুয়েটে পরীক্ষা দিতে পারবে না, তার হিসাবে আসছে 2.99, খুবই কান্নাকাটি, কিন্তু রেজাল্টের পর দেখা গেল তার লাকিলি 3.00 এসে গেছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ, এবং সে পরীক্ষা দিয়ে ডুয়েটে প্লেসও করেছে, প্রথম সেমিস্টারে মেরিট লিস্টে সে বৃত্তি পেয়েছে ডুয়েটে। তাহলে দুটোই আসলে পসিবল, তুমি আসলে তোমার ভিতরে কি আছে সেটা তোমাকে দেখতে হবে। যে বিষয়টা হচ্ছে যে একটা কোম্পানিতে একটা পেনশন চালু করা হলো আর কি, মালিক কোম্পানিতে পেনশন চালু করলো, পেনশন চালু করার পর সেটা কর্মী বান্ধব ছিল, যারা কর্মী আছে সেখানে তাদের খুব লাভ হবে, সবাই সেখানে রাজি। তো জন নামের এক লোক সেই ইয়াতে রাজি না, সেই চুক্তিতে রাজি না, সে সেখানে সাইন করছে না। তো তার বস এসে তাকে বলল, তুমি পেনশন যে প্ল্যান আছে সেখানে তুমি সাইন করো, না হলে তুমি চাকরি ছেড়ে চলে যাও। সে তৎক্ষণাৎ সেখানে সাইন করলো। তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি 1 মাস 2 মাস ধরে এখানে সাইন করলে না, কিন্তু আমি যখন বললাম যে সাইন করো তুমি করলে। সে বলল, আমাকে আসলে এর আগে আপনার মতো করে কেউ বুঝায়নি। আসলে এখানে বুঝার বিষয়টা এক একজনের এক এক রকম হয়। তো তুমি যদি সঠিক বুঝটা না পাও, তাহলে তুমি শুধু উদ্বুদ্ধই হয়ে যাবে। আমি যে তোমাকে যে কথাগুলো বলছি, তুমি শুধু উদ্বুদ্ধই হবে। অনুপ্রেরণাটা কিন্তু তোমার নিজের ভিতর থেকে আসতে হবে। উদ্বুদ্ধতা আর অনুপ্রেরণা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একটা মোটিভেশনাল ভিডিও দেখে তুমি হয়তো অনেক এনার্জাইজড হয়ে 2-3 মিনিট পরে ঘুমাই গেলা, তাহলে হবে না। সেটা তোমার ভিতর ধারণ করে সেটার জন্য তোমাকে এগিয়ে যেতে হবে। একজন আর যে বিষয়টা হচ্ছে, এখানে একজন প্রশ্ন করছে যে আমরা যারা লং এ আছে তারা তো বেশি সময় পাচ্ছে, যারা শর্টে আছে, আমি কমেন্টে দেখলাম যারা লং এর ভাইদের সাথে শর্ট এর ভাইদের কম্পিটিশনটা অনেক হার্ড হবে। আমি তোমাকে যে বিষয়টা বলবো, রফিকুল ইসলাম, যে আমি কিন্তু সুপার শর্টে ছিলাম। সুপার শর্ট মানে হচ্ছে যে প্রায় 3 থেকে 4 মাস মতো সময় পাওয়া যায় অ্যাডমিশনে। আমি কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি কোচিং এ খুব কম সংখ্যক বারই সেকেন্ড হয়েছি আর কি। আমি সবসময় ফার্স্ট হওয়ার চেষ্টা করতাম, এবং আমি যদি কোনো সময় 1-2 মার্ক কমও পেতাম, আমার মাথাটা খারাপ হয়ে যেত যে কেন কম আসলো। তো তোমার ভিতরে যখন ওই স্পৃহাটা থাকবে, কোথায় লং কোথায় শর্ট সেটা দেখার সময় নেই, তুমিই সব। কিন্তু তুমি যখন তোমার সাথে আরো অনেককে কম্পেয়ার করবে, তুমি তোমার আগামীকালকে তোমার নিজের আজকের বর্তমানের সাথে কম্পেয়ার করো, যে তুমি আগামীকাল কতটুকু পজিশনে ছিলে, আজকে তুমি নিজে কতটুকু পজিশনে আছো। তুমি যখনই আরেকজনকে কম্পারিজনের ভিতরে আনবে, হয় তুমি পিছিয়ে যাবে নয় তুমি এগিয়ে যাবে, দুইটাই তোমার জন্য ক্ষতিকর। তুমি সবসময় নিজের সাথে কম্পিটিশন করো, যে তোমার আগামীকাল কি ছিল, তোমার আজকের দিনটা কেমন আছে। তো আমি আরেকটা ছোট একটা গল্প বলবো, সেটা হচ্ছে একজন বেহালা বাদক, ফ্রিস্ট ব্রেকলার নামে একজন খুবই পপুলার বেহালা বাদক। সে একবার বেহালা বাজানোর পরে
তার স্টেজ থেকে নামলো, নামার পরে একজন ভক্ত এসে চোখে মুখে পানি, যে আমি যদি আপনার মতো বেহালা বাজাতে পারতাম আমি তো জীবন দিয়ে দিতাম। সে উত্তর দিয়েছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ, সে বলেছিল আমি তো জীবনই দিয়ে দিয়েছি। আসলে মানুষ সফল হওয়ার পরে সবাই ভাবে যে সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল বিধায়ে সে সফল হয়েছে। আসলে তার পিছনে সে যে কতটুকু শ্রম দিয়ে গেছে সেটা আর কেউ দেখতে চায় না। এটা আমরা দেখি না। ওই এক্স্যাক্টলি ওই প্লেস গুলা যদি তুমি ফিল করতে পারো, আর পরীক্ষা তোমাকে কন্টিনিউ দিতে হবে। তুমি স্টিভ জবসের দিকে দেখো, অ্যাপেলের প্রতিষ্ঠাতা, সে অ্যাপেলের প্রধান থাকা অবস্থায় তাকে অ্যাপেল থেকে সরিয়ে দেওয়া হলো। তাকে অ্যাপেল থেকে সরিয়ে দেওয়ার পরে তিনি লিনাক্স নিয়ে আসলেন। লিনাক্স অ্যাপেল কিনে দেখতে পেল যে এই লোক তো স্টিভ জবস। লিনাক্সের মার্কেট অ্যাপেলের মার্কেট লিনাক্স ক্রস করে যাচ্ছে। লিনাক্সকে অ্যাপেল কিনে নিল, কিনে নিয়ে দেখলো যে একে তো কিছুদিন আগে বহিষ্কার করলাম স্টিভ জবস, সেই লিনাক্স আবার তাকে এনে তার জায়গায় বসালো। স্টিভ জবসের মধ্যে একজন সফল মানুষ, তাকে অ্যাপেলের সিইও থাকা অবস্থায় যদি পরীক্ষা দেওয়া লাগে, আমরা তো কি বলবো, আমরা কোনো কম্পারিজনে যাচ্ছি না সেখানে, আমাদেরকে তো অবশ্যই নিজের সাথে নিজেকে পরীক্ষা দেওয়া লাগবে। আচ্ছা, তো এ পর্যায়ে আমি আসবো আমাদের মোরশেদ সিদ্দিকের কাছে। মোরশেদ, তুমি যেহেতু আসলে আমাদের খুব রিসেন্টলি মানে এই বছর তুমি চান্স পেলে, ক্লাস শুরু হয়েছে, তো অনেক একটা জিজ্ঞাসা যে থাকে যে তুমি যেহেতু ফার্স্ট হয়েছে, তো তোমার আসলে মানে পড়াশোনা করার মানে যে রুটিনটা তুমি ফলো করতে, এটা যদি একটু আমাদেরকে শেয়ার করো, যে তোমার রুটিনটা কি ছিল? আসলে এখানে রুটিন বলতে আসলে কিছু নেই, যার যার পড়ালেখা সম্পূর্ণ তার তার কাছে, যে আমার রুটিন অনুযায়ী আরেকজন পড়বে এরকম কিন্তু না। আসলে জিনিসটা যার যার রুটিন অনুযায়ী সে পড়বে। আমার ক্ষেত্রে আসলে ওইরকম কোনো রুটিন ছিল না যে আমি সকাল 5টায় উঠবো, তারপর আপনার 5টা থেকে 6টা পর্যন্ত এই সাবজেক্ট পড়বো, 6টা থেকে 7টা, এরকম নির্দিষ্ট কোনো রুটিন ছিল না। আমার এমনও দিন গেছে আমাদের উইক টেস্ট ছিল সকাল 8টা-9টার দিকে, দেখা গেছে অনেক সময় সরাসরি রাতে না ঘুমিয়ে সরাসরি উইক টেস্ট দিয়ে এসে ঘুমাতাম, এমনও অনেক দিন গেছে। আবার এমনও অনেক দিন গেছে যে আপনার টানা 2টা দিন আমি একসাথে ঘুমাইছি, এমন অনেক দিন গেছে। তা আসলে যে সময় আমার এই সাবজেক্টটা ভাল লাগতো খুব, ওই সময় ওই সাবজেক্টটা নিয়ে পড়তাম, যাতে আমার পড়াটা পড়ে আমি যাতে মজাটা পাই সেজন্য। আসলে যখন আমার কোন একটা সাবজেক্টের প্রতি অনীহা চলে আসবে, ধরেন আমি ম্যাথ করছি, ম্যাথের প্রতি করতে করতে আমি 2 ঘন্টা যাবত ম্যাথ করছি, ম্যাথ করতে করতে আমার অনীহা চলে আসলো, তারপর আমি করছি, কিন্তু ওই 2 ঘন্টার পর যে আমি ম্যাথটা করছি এটার কিন্তু আর কোনো ইফেক্টিভ না আমার জন্য। সেজন্য বলছি যেই সাবজেক্টটা, যখন যেই সাবজেক্ট প্রয়োজন হবে বা যেই সাবজেক্টটা পড়ে উপকৃত হবে তখন সেই সাবজেক্ট পড়তে পারে আমার ক্ষেত্রে। ওকে, সো এখন হচ্ছে কি আসলে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শাহেদ, এখানে একজন প্রশ্ন করেছে, আমি তার প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছি। সে বলল যে ভাইয়া আমি ভুল সিদ্ধান্ত নিয়ে জব কোচিং এ ভর্তি হয়েছি, এখন থেকে কি এডমিশনের প্রস্তুতি নিয়ে আগাতে পারবো এবং কিভাবে স্টাডি করব? আসলে তোমার লাইফে যে কোনো পজিশনে হয়তো ভুল সিদ্ধান্ত হতেই পারে, তবে তোমার জন্য এই ভুল সিদ্ধান্তের সুযোগ কিন্তু সবসময় আসবে না। তবে এই যে করোনা, এটা সবার জন্য হয়তো শোভাবর্ধক বা আশীর্বাদজনক নাও হতে পারে, তোমার জন্য আশীর্বাদজনক। যে কমেন্টটি করেছো, তুমি অবশ্যই এর অ্যাডভান্টেজ নিবে। তুমি জব প্রিপারেশনে গিয়েছো, অবশ্যই তুমি ডিপার্টমেন্ট খুব ভালো প্রিপারেশন নিয়েছো, ডিপার্টমেন্ট তোমার 150 মার্ক ক্যারি করবে। তুমি বাকি প্রিপারেশন, তুমি একটা বই মনোযোগ দিয়ে পড়ো। তোমার এখন যে স্ট্যান্ডার্ড, একজন তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তুমি একটা বই পড়ে বুঝবে না, এটা আমি বিশ্বাস করি না, এটা কখনোই সম্ভব না। তুমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 4 বছর ইঞ্জিনিয়ারিং স্টাডিজ এর ভিতর দিয়ে পার করেছো, তুমি একটা বই পড়ে বুঝবে না, সেটা হবে না। সেজন্য তুমি অবশ্যই তোমার প্রিপারেশন নাও। আরেকটা 2 বাক্যে শেষ করব, সেটা হচ্ছে তুমি আসলে সারাদিন একটা জায়গায় দৌড়াইতে পারো এবং দিন শেষে দেখতে পারো যে তোমার রেজাল্টেন্ট হচ্ছে 0। বিষয়টা হচ্ছে, যেমন মনে করো 3 জন লোক একটা ইট গাঁথুনির কাজ করছে। ইট গাঁথুনি তো আমরা সবাই বুঝি, বাসাবাড়ি তৈরি করার সময়। তো একজন পথচারী তার পাশ দিয়ে যাচ্ছিল, প্রথম জনকে জিজ্ঞেস করলো কি করছো তুমি, সে বললো আমি আমার মজুরির জন্য কাজ করছি। দ্বিতীয় জনকে বললো তুমি কি করছো, সে বলল আমি ইট গাঁথনি করছি। এবং তৃতীয় জনকে প্রশ্ন করলো তুমি কি করছো, সে বলল আমি একটা সুন্দর সৌধ নির্মাণ করছি। 3 জনের কাজ কিন্তু একই ধরনের, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। তাদের কাজও কি, তারা ইটি বসাচ্ছে, কিন্তু তাদের এইম হচ্ছে একজন সুন্দর সৌধ বানাচ্ছে,
একজন শুধু ইট গাঁথনি করছে, আরেকজন শুধু মজুরির জন্য কাজ করছে। সেখানে অবশ্যই যে সুন্দর সৌধ বানানোর জন্য কাজ করছে তার কাজটা অবশ্যই ভালো হবে এবং সে অবশ্যই তার সফল কাজটি হবে। ভালো হবে। এটা অবশ্যই তোমাকে মানতে হবে। আর লাস্ট যে কথাটা সেটা হচ্ছে, সৃষ্টিকর্তা প্রকৃতিতে পাখি সৃষ্টি করেছে, আবার পাখির খাবারও সৃষ্টি করেছে, কিন্তু পাখির খাবার কি পাখির বাসায় পৌঁছে দিয়েছে? অবশ্যই না। অবশ্যই না। পাখিকে তার খাবারের জন্য অবশ্যই বের হয়ে খোঁজ করা লাগছে, পরিশ্রম করা লাগছে, সেজন্য তোমাকেও সেই কাজটা করতে হবে আর কি। আর ঝুঁকি নিতে অনিচ্ছা, এটা হচ্ছে একটা বড় সমস্যা। ঝুঁকি নিতে চায় না। তুমি যদি ঝুঁকি নাও, ডুয়েট অ্যাডমিশনের অন্তত যদি ঝুঁকি নাও, কোনো দিক থেকে তোমার লস হবে না, এটা আমি তোমাকে এনশিওর করতে পারি। কারণ ডুয়েট অ্যাডমিশনে যদি তুমি চান্স না পাও, তুমি নিশ্চয়ই জবের এক্সাম গুলো অ্যাটেন্ড করবে, এবং সেখানে তুমি যারা অ্যাডমিশনের প্রিপারেশন নেয়নি ডুয়েট অ্যাডমিশনে, তাদের চেয়ে তুমি অন্তত 2-3 তলা উপরে থাকবে। 2-3 তলায় কতগুলো সিঁড়ি থাকে গুনে নিও, একদিন হেঁটে হেঁটে বুঝতে পারবে যে কতটুকু এগিয়ে আছে তুমি। তো ওকে, তো ভাইয়া আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই প্রাণবন্ত আলোচনা। আর আমি আজকে একটু বলে রাখি, আমাদের এখানে একজন কমেন্ট করেছে, সে হচ্ছে কেবল মেবি সাদিকুর রহমান, সে হচ্ছে এসএসসি পাস করলো কেবল। তো তার হচ্ছে এখন থেকেই লক্ষ্য, সে বিএড এ পড়াশোনা করতে চায়। তো এই যে একটা ইন্সপিরেশন, ওর জন্য যদি ভাই কিছু বলেন, কি করতে পারে সে এখন থেকে? সাদিকুর রহমান সে ডুয়েটের জন্য এখন থেকে পড়াশোনা প্রিপারেশন নিতে চাচ্ছে। তাকে আগে বলবো যে সে এখন যেহেতু এসএসসি পাস করেছে, তার অবশ্যই আলটিমেট গোল ডুয়েট থাকবে। ডুয়েটের চেয়ে বড় কিছু থাকতে পারে, সে আলটিমেট গোল অক্সফোর্ড, এমআইটি সেগুলো সেট করতে পারে। তবে তার লক্ষ্যকে আসলে কয়েকটা পয়েন্টে ভাগ করতে হয়। যেমন তোমার যে গোল, সেই গোলকে তুমি কয়েকটা পিসে যদি ভাগ করে তারপরে আগাও, তাহলে তোমার এফিসিয়েন্সি ভালো হবে। যেমন তুমি এখন থেকে যদি ডুয়েটের টার্গেট করো, খুবই ভালো, তবে তার আগের স্টেপ গুলোতে তোমাকে পার করতে হবে। গাছে উঠার পরে তারপরে নামার চিন্তা করতে হবে তোমাকে। তুমি ডুয়েটের প্রিপারেশন তোমাকে অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেতে হবে আগে, এবং সেখানে তোমাকে কোন বিষয়ে তুমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করবে সেটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে। যে আমি যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ছিলাম, আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেই পড়বো। সেখানে একটা মজার ঘটনা আছে। তো আমি যখন প্রথম শিফটে পরীক্ষা দেই, 1 মিনিটে শেষ হয়ে যাবে। আমি যখন প্রথম শিফটে পরীক্ষা দেই, তখন হচ্ছে আমি চট্টগ্রাম পলিটেকনিকে চান্স পাই আর কি, মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তো আমার ইচ্ছা ছিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়বো। তো আমি সেকেন্ড শিফটে পরীক্ষা দেওয়ার সময় শুধুমাত্র একটাই চয়েস দিয়েছিলাম, একটাই পলিটেকনিক, বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক, অনলি ইলেকট্রিক্যাল। চান্স পেলে পড়বো, না পেলে নাই। ঠিক বিষয়টা হচ্ছে কিন্তু ডুয়েট এডমিশনটাও এরকম। তুমি যদি এরকম এম নিয়ে আগাতে পারো, অবশ্যই তুমি সফল হবে ইনশাআল্লাহ। আগে ডিপ্লোমাতে চান্স পাও, তারপর অবশ্যই। ওকে, সো আমাদের সাদিকুরের জন্য অনেক অনেক শুভকামনা। তো ভাই এখন আমাদের এখানে অনেক কমেন্ট রয়েছে, কমেন্ট এসছে, তো কমেন্ট আসলে পড়তে গেলে আমাদের সময় স্বল্প। তবে ম্যাক্সিমাম কমেন্টের মধ্যে একটু সম্পর্ক রয়েছে। সম্পর্কটা যদি আমি একটু বলি, তারা হচ্ছে যেটা জানতে চাচ্ছে যে আসলে বর্তমানে যেহেতু কোচিং গুলো এখন অফ, কোন রকম কোচিং সাপোর্ট তারা পাচ্ছে না, তো এরকম একটা সময়ে বাড়িতে বসে তারা কিভাবে আসলে তাদের এই অ্যাডমিশনটা মানে নিজেদেরকে প্রস্তুত করতে পারে ফর ডুয়েট অ্যাডমিশন, এই দিকটা নিয়ে যদি তাদেরকে কোনো দিক নির্দেশনা একদম স্পেসিফিক করে, যে এখন আমি যদি 30 সেকেন্ডের ভিতরে বলি, বিষয়টা হচ্ছে তুমি প্রতিদিন তুমি যদি ইংলিশ এবং কেমিস্ট্রি প্রতিদিন অন্তত 2 ঘন্টা করে পড়বে, ইংলিশ এবং কেমিস্ট্রি, যেটা আমি রাতে ঘুমানোর সময় ইংলিশ অথবা কেমিস্ট্রি বই নিয়ে ঘুমিয়ে যেতাম। সেকেন্ড বিষয় হচ্ছে তোমার ম্যাথ এবং ফিজিক্স, আর বাকি পুরো দিনটাকে তুমি 2 ভাগে ভাগ করে নাও ম্যাথ আর ফিজিক্সের জন্য। এবং ডেইলি তুমি, এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম, তুমি 8 থেকে 14 ঘন্টা পড়ার টার্গেট নাও, একদম বেঁধে সেধে নেমে যাও, অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। ওকে, তো ভাই আসলে অনেক ছোট করেই বললো, তো সেখানে আমি যদি একটু অ্যাড করে, যে আসলে আমাদের এখানে ভাইয়া কিন্তু আমাদের অনুষ্ঠানের শুরুতে একটা কথা খুব ভালো বলেছিলেন, সেটা হচ্ছে এরকম যে আসলে আমরা অনেকে ভাবছি যে এটা আমাদের জন্য একটা বাজে সময়, যে আমাদের করোনার সময় এখন ঘরে থাকতে পারছি, কিন্তু
যারা হচ্ছে অ্যাডমিশন টেস্টে আছো তাদের জন্য কিন্তু এটা একটা আশীর্বাদও হতে পারে, যে এর জন্য হয়তো বা পরীক্ষা, আমি জানি না যদিও, যে পরীক্ষা হয়তো বা লেটও করতে পারে, বা এই যে একটা সময় যে মানে পরিপূর্ণ একটা সময় যেটা তুমি তোমার বাড়িতে বসে পাচ্ছ, তো এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি, আশা করছি যে আমরা হয়তো বা ডুয়েট অ্যাডমিশনে ভালো কিছু করতে পারবো। তো একদমই সময় স্বল্প, যদিও আমরা কমেন্ট সব শেষ করতে পারছি না, তবে নামগুলো আমি একটু পড়ে ফেলছি। যে আমাদের এখানে কমেন্ট করেছেন রফিকুল ইসলাম, কমেন্ট করেছেন এমটি তানিন পাটোয়ারি, কমেন্ট করেছেন তানজিম নূর, কমেন্ট করেছেন রফিকুল ইসলাম, সাদিকুর রহমান, কমেন্ট করেছেন এমডি জাহিদুল ইসলাম জাহিদ, তারপর কমেন্ট করেছেন সুশান্ত সুশান্ত শান্ত। তিনি যেটা বলেছেন যে প্রান্ত ভাই কথার সাথে উদাহরণগুলো খুবই এফেক্টিভ। এরপর কমেন্ট করেছেন এমডি মহিনুদ্দিন। তিনি লিখেছেন, প্রান্ত ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমি ভাই আমি নিজের কিছু অভ্যাস পরিবর্তন করতে চাই, চেষ্টা করি, কিন্তু কয়েকদিন চেষ্টার উৎসাহ হারিয়ে ফেলি। ভাই আমি নিজেকে কিভাবে উৎসাহিত রাখতে পারি কোন অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে? আশা করছি ভাইয়া খুব ছোট করে উত্তর দিবেন। এরপর রয়েছেন আমাদের হৃদয় হৃদয় বর্মন, তারপর রয়েছেন এমপি তারিক পাটোয়ারি, রয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ, রয়েছেন রাইহান এম তারেক, তারপরে রয়েছেন এস এইচ সারি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে কমেন্ট করার জন্য, এবং এতক্ষণ ধরে যারা আমাদের এই লাইভে দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো ভাই আমরা শেষ করব, তবে তার আগে আমাদের পুরো সামগ্রিক বিষয় নিয়ে আমি একটু বলতে চাই যে আমাদের আজকের এই যে অনুষ্ঠানটি আমরা করলাম, এটা হচ্ছে ব্রট ইউ বাই স্টাডি ওয়ার্ল্ড। স্টাডি ওয়ার্ল্ড খুব রিসেন্টলি একটি অ্যাডমিশন স্টুডেন্টের জন্য কোচিং চালু করতে যাচ্ছে অনলাইনে। সেটা তার মানে হচ্ছে বাড়িতে বসেই তোমরা ডুয়েট অ্যাডমিশনের যাবতীয় সাপোর্ট তোমরা ঘরে বসে পেতে পারো। এর জন্য চোখ রাখবে স্টাডি ওয়ার্ল্ড এর পেজে। তো এখন প্রান্ত ভাইয়া, লাস্ট কোয়েশ্চেন যেটা আমাদের ছিল, যে অভ্যাস পরিবর্তন করতে চাই কিভাবে পরিবর্তন করবে, প্লাস এর সাথে আমি আরেকটু বাড়িয়ে বলবো যে যারা হচ্ছে গিয়ে ডুয়েট অ্যাডমিশনের স্টুডেন্ট রয়েছে তারা কিভাবে দীর্ঘ সময়ে পড়ার একটা অভ্যাস তৈরি করতে পারে, এই বিষয়ে যদি আমাদেরকে বলে আজকে আমরা শেষ করবো। আচ্ছা, প্রথমে বলি, অনেকে পরে জয়েন করেছে, যে তোমরা ইউটিউবে অবশ্যই বিদ্যালয় লিখে সার্চ করে আমাদের একটা বড় প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক পড়াশোনা বা মোটিভেশন, আমরা আজকে যে আলোচনা করলাম এই জাতীয় অনেক আলোচনা সেখানে আছে, সেগুলা দেখে একটা টার্গেট নেওয়ার চেষ্টা করবে। সেকেন্ড হচ্ছে, একজন বলেছে যে অভ্যাস কিভাবে পরিবর্তন করবে। অভ্যাসের ডেফিনেশন হচ্ছে আসলে কোনো একটা কাজ পুনঃ পুনঃ বা বারবার করা। আর অভ্যাসটা একটা অনেক দিনের একটা মেন্টাল সেটআপ। তুমি যদি একসাথেই তোমার অভ্যাস পরিবর্তন করে ফেলতে চাও সবগুলো, তাহলে তুমি পারবে না। তুমি এক সপ্তাহ টার্গেট নাও যে এক সপ্তাহের ভিতরে আমি আমার এই বদ অভ্যাসটা বাদ দিব, তারপরে 2 সপ্তাহ টাইম নাও যে এই বদ অভ্যাসটা বাদ দিব। এভাবে করে করে আস্তে আস্তে তুমি পারবে, একসাথে কিন্তু পারবে না। তোমার শরীরও খারাপ হয়ে যেতে পারে তোমার সবগুলো অভ্যাস তুমি যদি এট এ টাইম চেঞ্জ করতে চাও। আর তোমার সেকেন্ড প্রশ্নটা কি ছিল? সেকেন্ড প্রশ্ন ছিল যে আসলে আপনি যেটা বললেন যে 8 থেকে 10-12 ঘন্টা মানে পড়ার যে একটা নির্দেশনা আপনি দিয়েছেন, এটা হচ্ছে গিয়ে বাড়িতে বসে আসলে তারা কিভাবে মানে বাস্তবায়ন করতে পারে। অনেকের জন্য তো হয়তো এটা অনেক লং টাইম হয়ে যেতে পারে, কিন্তু তারা কিভাবে এই রুটিনে মানে অভ্যস্ত হতে পারে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি যে 8 থেকে 12 ঘন্টা পড়ার কথাটা বললাম, এটা আমি বলেছি যারা অলরেডি একবার গাজীপুর এসে ইউটার্ন নিয়ে বাসায় আছে এখন, তাদের জন্য। তারা অলরেডি গাজীপুরের পরিবেশ দেখে গেছে। গাজীপুরে যেহেতু ম্যাথ সিস্টেম, সবাই ম্যাথে থাকে, রুমমেটরা কিভাবে পড়াশোনা করে, এগুলা দেখে দেখেই সবাই এতদিন অনুপ্রেরণা নিত আর কি, যে আমার রুমমেট এখন পড়ছে, আমিও এখন উঠে পড়তে হবে, না হলে তো হবে না। তো ওই অনুপ্রেরণাটা এখন আর তোমাকে তোমার রুমমেট দিবে না বা কেউ দিবে না। তুমি সবসময় মনে করবে আমার সাথে কম্পিটিশন করার যে 11,000 ছেলে পেলে বসে আছে, তারা কিন্তু আসলে আমার মতো এখানে বসে নেই, তারা অবশ্যই টেবিলে আছে। তুমি সবসময় ভাববে যে তোমার কম্পিটিটররা কখনোই বসে নাই, তারা অবশ্যই তাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তুমি যদি একটা সেকেন্ড ওয়েস্ট করো, তুমি পিছিয়ে গেলে। সেজন্য বসে থাকা যাবে না, সময় অপচয় করা যাবে না, সময়ের অপচয়টা খুবই ভারী হবে। ওকে, তো আমরা শেষ করবো, তবে শেষ করবো আজকে আমাদের মোর্শেদ সিদ্দিকের কথা দিয়ে। মোর্শেদ, তুমি যেহেতু 2019-20 সেশনে চান্স পেলে, এখন যারা ভর্তি যুদ্ধে রয়েছে তাদের জন্য যদি তোমার কোনো পরামর্শ, নির্দেশনা, উপদেশ বা কোনো ধরনের যদি কোনো গাইডলাইন দেওয়া থাকে দিতে পারো। একদমই আমরা শেষ পর্যায়ে রয়েছি। এখন যেহেতু আসলে সময়টা হচ্ছে করোনাময়, সেজন্য প্রান্ত ভাই যেটা বললো যে পড়ালেখা অবশ্যই চালিয়ে যেতে হবে, সেক্ষেত্রে আমি প্রান্ত ভাইয়ের কথার সাথে আরেকটু অ্যাড করতে চাচ্ছি যে অবশ্যই আমরা প্রতিদিন একটা টার্গেট নিয়ে পড়ি।
অর্থাৎ আমার টার্গেটটা এমন ভাবে সেট থাকবে যাতে আমি এই জিনিস এই সাবজেক্টের এই জিনিসগুলো আমি আজকে শেষ করব। যতক্ষণ না পর্যন্ত আমার এই জিনিসগুলো শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি টেবিল থেকে উঠবো না, সেটা যদি 24 ঘন্টায় 24 ঘন্টা লাগুক বা 2 ঘন্টায় 2 ঘন্টা লাগুক। এটা হচ্ছে তার ফ্যাক্ট। আরেকটা কথা হচ্ছে সেটা শুধুমাত্র ডুয়েট অ্যাডমিশন না, সেটা ডিপ্লোমাদের জন্য সহ। আমরা যখন ছিলাম আমাদের সময় আমরা কিন্তু তেমন কোনো ভালো ফ্যাসিলিটি পাই নাই ইন্টারনেটের যুগে, বা আমরা ইউজ করতে জানি নাই ইন্টারনেট জিনিসটা। কিন্তু বর্তমানের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম ইন্টারনেট শব্দটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত আছে। তারা সবকিছু সম্পর্কে জানে, কোনো কিছু না জানলে এইটা সার্চ দিচ্ছে, এখানে সার্চ দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্রান্ত ভাই একবার বলছে, আমি তারপরও বলতেছি যে বিদ্যালয় যে গ্রুপ ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলে মেকানিক্যালের জন্য অলরেডি প্রায় 200+ ভিডিও অলরেডি আপলোডেড আছে, এবং ট্রিপলি, সিএসসি, সিভিল, মোটামুটি সবার কাজগুলো, এই সব ডিপার্টমেন্টের কাজগুলো যেগুলো ডিপ্লোমার ক্ষেত্রে কাজে লাগবে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, এই ডিপার্টমেন্টগুলো, কনস্ট্রাকশন, সিভিল, সিএসসি, ওদের জন্য লাগবে হচ্ছে আপনার যেই জিনিসটা তারা বুঝতেছে না সেই জিনিসটা তারা সেখান থেকে খুব ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারবে। এবং আমরা যারা যুক্ত আছি বিদ্যালয়ের সাথে, মানে খুব দ্রুত গতিতে এর কাজগুলো চলছে। সো তারা যদি চায় তাহলে সেখান থেকে অনেক কিছু তারা জানতে পারবে। আর বিদ্যালয়ের ইয়াটা আমি বলে দিচ্ছি যে www.youtube.com/বিদ্যালয়, BIDDALOY। এছাড়া হ্যাঁ, মোর্শেদ সিদ্দিকীকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের অনেক কথা, যে ডুয়েট অ্যাডমিশন নিয়ে তো আসলে আমাদের অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। তো এটা আসলে মাত্র 1 ঘন্টার একটা সময় নিয়ে আসলে এটা কভার করা খুবই টাফ। আর যেখানে আমাদের এসএফ প্রান্ত ভাইয়ের মতো গেস্ট রয়েছে, উনি কি বলবো, মানে প্রান্ত ভাইকে নিয়ে আসলে এরকম অনেকগুলো সেশন করা যেতে পারে। আমরা আশা করি মাথা থাকবে আমাদের স্টাডি ওয়ার্ল্ডের। জি, তো আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করবো, তবে তার আগে কিছু কথা বলিনি। সেটা হচ্ছে আমাদের ডুয়েট স্টাডি ওয়ার্ল্ড ডুয়েট অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। এবং আরেকটি কথা আমি বারবার যেটা বলছি, যে আসলে স্টাডি ওয়ার্ল্ড ডুয়েট অ্যাডমিশন কোচিং তারা হচ্ছে বরাবরই ডিপ্লোমা স্টুডেন্টদের নিয়ে কাজ করে আসছে, এবং তাদের নিউ প্রজেক্ট হচ্ছে যাতে হচ্ছে অ্যাডমিশন টেস্টের ক্যান্ডিডেটরা ঘরে বসেই যাতে প্রস্তুতি নিতে পারে, এই জন্য তারা একদম কমপ্লিট কোচিং সেশনে যাচ্ছে, যেটা একদমই ফ্রি অফ কস্টে। তো সেখান থেকেও সাপোর্ট নিতে পারবে। প্লাস হচ্ছে আমাদের প্রান্ত ভাই এবং মোর্শেদ সিদ্দিকী যেই লিঙ্কটির কথা বললো, যেটা হচ্ছে গিয়ে তাদের ইউটিউব চ্যানেল, সেখানেও ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য অনেক রিসোর্স দেওয়া আছে। তো মেইন কথা হচ্ছে আমাদের, যে যারা এই লকডাউনের মধ্যে বসে সময়টাকে ইউটিলাইজ করতে চাইবে তাদের জন্য কিন্তু হিউজ অপশন খোলা আছে। তো একদমই মানে ভেঙে না পড়ে তারা যদি সময়টাকে কাজে লাগে, আশা করি ডুয়েটের মাঠে দেখা হবে। তো এই প্রত্যাশায়, তবে আজকের এই প্রোগ্রামের আয়োজক আমাদের স্টাডি ওয়ার্ল্ড কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য এরকম একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য। এবং বলে রাখি, এই অ্যাডমিশন ওয়ার্ল্ড ডিপ্লোমা স্টুডেন্টদের মান উন্নয়নে, ক্যারিয়ার নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে খুবই খুবই ইফেক্টিভ অনেক প্রোগ্রাম করে থাকে। তো আশা করছি স্টাডি ওয়ার্ল্ড এর পেজ থেকে সেই সব বিষয়ের খোঁজ খবর রাখবেন এবং এই নিয়ে নিজে উপকৃত হবেন, ডিপ্লোমা কমিউনিটিকে উন্নত করবেন, দেশকে সমৃদ্ধ করবেন, সেই প্রত্যাশায় ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম, মেকানিক্যাল ডুয়েট। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই।